আমি যে ঘটনাটা শুরুতেই বলবো সেই ঘটনাটা আমার না, সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন রুমানা খান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এবং সেই রুমানা খানের ঘটনাটা আমরা শুরু করছি আছে সেই ঘটনা দিয়েই। রুমানা খান লিখছেন, আমি আজকে যে ঘটনা বলবো এটা আমার শোনা ঘটনা। আমার ফ্রেন্ডের চাচা একবার তার ফ্রেন্ডের সাথে তার ফ্রেন্ডের গ্রামের বাড়িতে গিয়েছিল। তাদের বাড়িতে খুব সম্ভবত বিয়ে ছিল, বাট আনফর্চুনেটলি বিয়ে বাড়িতে একজন লোক মারা যায়, সো তাকে পোস্টমর্টমের জন্য ঢাকায় নিতে হবে। আমার ফ্রেন্ডের চাচার ফ্রেন্ড সার্কেল আর সবাই ঢাকায় ব্যাক করছিল, তাই তাদের গাড়িতে লাশটা তুলে দেওয়া হয়েছিল। সাথে তাদের একজন লোক ছিল গাড়িতে, টোটাল লোক ছিল 6 জন। গাড়ির একদম পেছনের সিটে ছিল লাশটা। এবং একটা জিনিস মেনশন করতেই হবে, সেটি হচ্ছে গাড়িটা একটা মাইক্রোবাস। কিছু দূর এগোনোর পর একটা মহিলা রাস্তায় দেখলো, মহিলাকে রাস্তায় দেখা গেল। গাড়ি থামানোর পর সেই মহিলা এসে বলল যে সে খুব বিপদে পড়েছে, তার ঢাকায় যাওয়া প্রয়োজন। এবং মহিলাটা খুব সুন্দর ছিল দেখতে। তারা মহিলাটাকে লিফট দিল, কিন্তু তার আগে তাকে বলল যে গাড়িতে সবাই পুরুষ, সামনে বসার কোনো জায়গা নেই, পিছনে জায়গা আছে, কিন্তু ওখানে একটা লাশ রাখা আছে। মহিলা লাশটার সাথে বসতে রাজি হয়ে গেল। মনে প্রশ্ন জাগলেও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মহিলাটাকে নিয়ে এবার গাড়ি চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর গাড়ির পেছনে গাড়ির ড্রাইভার তাকালো মিররের মাধ্যমে, এবং মিররে সে দেখলো যে একজন কুৎসিত মহিলা, ঠিক যেখানে একটা সুন্দর মহিলা ছিল সেখানে কুৎসিত মহিলা লাশটার পাশে বসে বসে লাশটার গা থেকে মাংস নিয়ে খাচ্ছেন। সে চোখের ভুল ভেবে তা ইগনোর করলো এবং কাউকে কোনো কিছু বলল না। এবং ঢাকায় আসার পর ঢাকায় আসার পর মহিলাটার কোনো চিহ্ন গাড়িতে খুঁজে পাওয়া গেল না। আর লাশটার বেশ কিছু জিনিস, মানে গায়ে থেকে বেশ কিছু জিনিস, যেমন হার্ট, কিডনি, এরকম অনেক কিছুই ছিল না। এবং মহিলাটাকে পরে পাওয়া যায়নি। যখন ঢাকায় এসে গাড়িটা থামলো তখন সেই মহিলার কোনো অস্তিত্ব সেই গাড়িতে ছিল না। এরকমই একটা ঘটনা শেয়ার করছেন আমাদেরকে রুমানা খান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো SMS আমাদের এর মধ্যে চলে এসছে। শুভ, অলি, রতন, জয়, অঙ্কুর, বাপ্পি, তারা বলছেন যে আজ যদি আমাদের SMS না পড়েন তবে আমার মান সম্মান থাকবে না। প্লিজ, শুভ এই এসএমএসটি পাঠিয়েছেন। আচ্ছা, আমি এসএমএসটি পড়ে আপনার মান সম্মান রক্ষা করলাম এবং অনেকেরই মান সম্মান রক্ষা করবো, অর্থাৎ অনেকেরই এসএমএস পড়বো আজকে আশা করছি। এছাড়াও রিশান আমাদের এসএমএস করে বলেছেন টুডে উই নিড, আচ্ছা আমাদের অনেক 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 ভয়ঙ্কর ঘটনা দরকার, সেটা তিনি বলেছেন। আমরা ট্রাই করব। এই ঘটনাগুলো আসলে বেসিক্যালি আমাদের হাতে না, আপনাদের হাতে। আমাদের সঙ্গে স্টুডিও ভর্তি আপনাদের জন্য গেস্টরা অপেক্ষা করে আছেন, যাদের প্রত্যেকেই রয়েছে একটি করে ঘটনা এবং একটির বেশিরও অনেকের ঘটনা রয়েছে। দেখি সময় কুলালে প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু কিছু ঘটনা জানবো। আমরা শুরুতেই পরিচিত হচ্ছি, পরিচিত হওয়ার কিছু নাই, চেহারা দেখা যাবে না, বাট আমি বলি যে পরিচিত হচ্ছি প্রথমে হায়দারের সাথে। হায়দার, আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। হ্যালো, আমি হায়দার। আমি একটা টেলকো ইন্ডাস্ট্রিতে জব করছি ফর 5 years। সো আমি আমার আজকে অনেকগুলো ঘটনা থেকে একটা ঘটনা আশা করি আপনার সাথে শেয়ার করতে পারবো। হায়দার এসেছেন আজকে এখানে সপরিবারে। সো যারা কষ্ট করে স্টুডিওর বাইরে বসে আছেন, আশা করছি আমাদের শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাইরে কষ্ট করে বসে থাকার জন্য। আমরা মনে করছি যে আজকে হায়দার ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। আমরা সরাসরি গল্পে বা ঘটনায় চলে যাই। আচ্ছা, সো ঘটনাটা আমি একটু পেছন থেকে বলি, তাহলে হয়তো আপনাদের অনেকের ব্যাপারটা বুঝতে সহজ হবে। সো আমার অফিসের একবার আমরা 3 কলিগ এবং আমি টোটাল 4 জন মিলে প্ল্যান করি যে আমরা সিলেটে বেড়াতে যাব। সো এরকম একটা প্ল্যানে করার পরে আমরা সবাই মিলে ছুটিটা একসাথে নিই। পরবর্তীতে আমাদেরই এক কলিগ, ওর ওয়াইফের মাধ্যমে, ওর নাম হচ্ছে মুস্তাফিজ, ওর ওয়াইফকে বলে আমরা একটা সিলেটে একটা বাংলোতে আমরা উঠি।
হায়দার, আমি একটু হেল্প করি জি, একটা জি, জিনিস। please. সেটা হচ্ছে যে আমি যেহেতু ঘটনাটা আগেও শুনেছি, জি। সুতরাং আমি হেল্প করি যে কোনো একটা কারণে আমি একদম গল্পটার যেখান থেকে শুরু করব আমরা সেটা একটু বলি। হ্যাঁ। সেটা হচ্ছে কোনো একটা কারণে হায়দাররা সবাই মিলে যেভাবে বললো যে সেখানে সিলেটে গিয়েছিল, এবং সিলেটে যাওয়ার পরে হায়দাররা যেটা হয়েছিল যে কোনো একটা ফ্রেন্ড একটা পর্যায়ে মানে ফেরার পথে কেউ একজন একটা মাজারে যেতে চেয়েছিল, তাই না? সেটা হচ্ছে শাহপরানের মাজার বলে। জি, জি। সেই মাজারে যেতে চেয়েছিল এবং সেই মাজারে যেতে নিয়ে মানে বাকি কেউ রাজি হয়েছিল, শুধু একজনই যেতে চেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং মাজারে না যাবার ফলে রাস্তায় ফেরার পথে একটা ঘটনা হয়েছিল, এবং ফেরার পথে কি হলো ওখান থেকে আমরা শুনি। ফাইন। Okay. সো আমরা তখন ফিরছি, আমরা প্রায় ঢাকার কাছাকাছি। সো আমরা যেটা চেষ্টা করছিলাম, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছিলাম একটা শর্টকাট ধরতে। সো শর্টকাট ধরার জন্য আমরা 5 জন একটা জায়গা আছে, এটা ঘোড়াশাল হয়ে এটা টঙ্গী দিয়ে বের হয়। Okay. সো ওই রুটটা আমরা ঢুকি ওইখানে। তখন প্রায় 11:30 বা 12:15 এরকম বাজে। সো যেহেতু আমরা সবাই বেশ একটা ফুর্তিতে মুডে ছিলাম, সো আমরা বেশ গান শুনছি। সো আসার সময় আমরা ওই ওয়ে দিয়ে এসেছিলাম। সো খুব যাওয়ার জনপ্রিয় একটা গান, গানটা কোনটা যেন ছিল? এটা ওই সময় খুব ফেমাস একটা গান ছিল, সিং ইজ কিং। Okay. সো মুভিটা ওই দ্যাট টাইমে ওটা রিলিজ হয়। সো ওই গানটা ছিল আমাদের জন্য খুব হিট একটা গান। সো আমরা যাওয়ার সময় অনেক সময় ধরে এই গানটা শুনেছি এবং আসার সময় এটা শুনছিলাম। সো এরকম গান শোনার এক পর্যায়ে আমরা 3 জন বা 4 জনে মিলে চিৎকার করে সাউন্ড সিস্টেমের সাথে গানটা গাচ্ছে। সো আসার পথে হঠাৎ করে দেখি যে রাস্তাটা বেশ ভাঙা। হ্যাঁ, সো রাস্তা যেহেতু ভাঙা, সেহেতু আমি গাড়িটা বেশ আস্তেই চালাচ্ছি, মাঝে মাঝে 40, মাঝে মাঝে 50। সো আমাদের এক কলিগ বললো যে মুস্তাফিজ, ও বললো যে আসার সময় তো রাস্তাটা তো ভাঙা ছিল না। আমি বলছি, দেখো আমরা তো দিনের বেলা আসছি, হয়তো বা এর জন্য আমরা ভাঙাটা ফিল করতে পারি না। রাতের বেলা যাচ্ছি, আস্তে আস্তে সবাই বেশ টায়ার্ড, হয়তো বা এর জন্যই ভাঙা লাগছে। সো ব্যাপারটা ইগনোর করলো, বললো হ্যাঁ হতেও পারে। সো আমি যেহেতু আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি জাস্ট গাড়িটা ব্রেক করে ফেললাম এই কারণেই যে আমার মনে হচ্ছে রাস্তাটা শেষ, মানে রাস্তাটা ওখানে ডেড এন্ড। তো আমার গাড়ি থামানো দেখে সবাই, আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে দেখি যে রাস্তা কাটা, সামনে জাস্ট একটা নদী, এবং নদীটা বেশ জোরে এটা স্রোত বইছে একদম রাস্তার সামনেই। হ্যাঁ, একদম রাস্তার সামনেই, মানে একদম ওইটাই ডেড এন্ড। তো আমরা তো সবাই বেশ অবাক যে ব্যাপারটা কি, আমরা যে রাস্তা দিয়ে ঢাকা যাব, রাস্তা তো এটা সেটা না। সো রাস্তাটা এরকমও না যে কোনো একটা বেড়া দেয়া ছিল, এরকম কিছু না। সো আমরা ফার্স্ট অফ অল যেটা মনে করলাম যে হ্যাঁ আমরা হয়তো বা ভুল রাস্তায় চলে এসেছি। সো আমরা গাড়িটা যে ব্যাক করব, ওরকম ব্যাক করার মতো, টার্ন নিয়ে ব্যাক করার মতো রাস্তাটা ছিল না, কারণ রাস্তাটা এতটাই ন্যারো। সো ওরা সবাই আমাকে হেল্প করলো যে ব্যাকে নেওয়ার জন্য। সো কিছু দূর ব্যাকে যাওয়ার পর আমি দেখলাম যে একটা মাঠে অনেকগুলা ট্রাক্টর পার্ক করা, কিন্তু কোনো বাসা নাই ওই সাইডটাতে। সো ওইখানে খুব ইজিলি গাড়িটা ঘুরিয়ে গাড়িটা যাওয়ার পথেও রাস্তাটা বেশ ভাঙা। সো যেহেতু একবার একটা ইনসিডেন্ট ঘটছে, তো আমি ওইভাবে আর কি সাবধানেই যাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম হঠাৎ করে খাট করে একটা আওয়াজ, মানে আওয়াজ হওয়ার সাথে সাথে গাড়িটা একটা শেক করে উঠছে। তো আমরা সবাই বললাম যে কি ব্যাপার, হোয়াটস দ্য গোয়িং অন। তো দেখলাম যে গাড়িটা একদিকে কাত হয়ে আছে। তো সাথে সাথে আমরা সবাই নামি গাড়ি থেকে নেমে দেখি যে গাড়িটা সামনের বাম দিকের চাকাটা জাস্ট রাস্তা থেকে বের হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, এবং গর্তটা মানে নিচে কোনো মাটি নাই, মানে এক পাশে হচ্ছে নদীটা, ওই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমাদের চাকাটা ওটাতে পড়েছে, এবং আরেকটা চাকা বেশ উপরে উঠে আছে। আচ্ছা। সো আমি আবার স্টিয়ারিং এ বসে ব্যাক গিয়ার দিচ্ছি, বাট গাড়িটা কাজ করছে না, কারণ একটা চাকা নিচে আর একটা চাকা বেশ উপরে। সো ইন দ্য মিন টাইম আমরা দূর থেকে দেখি যে একজন বয়স্ক ভদ্রলোক হেঁটে হেঁটে আসছে। তো তাকে দেখে আমাদের তখন বেশ একটু আশা জাগলো যে হ্যাঁ হয়তো বা উনি আমাদের হেল্প করতে পারবে, যেহেতু ট্রাক্টর গুলো ওখানে দাঁড়ানো, কাউকে বলে যদি ট্রাক্টর দিয়ে দড়ি বেঁধে গাড়িটা পেছনে নেওয়া যায় তাহলে আমাদের জন্য খুব হেল্পফুল হয়। ওকে। বাট উনি যে এসে যেটা বললেন যে এখানে কোনো লোকালয় নেই, সো সবাই এখানে ট্রাক্টর গুলা পার্ক করে সবাই পার্শ্ববর্তী কোনো গ্রামে চলে যায়, বাট এখানে ওটাই। তো উনি আমাকে যেটা বললেন যে আপনারা একটা কাজ করেন, আপনারা 3 জনে মিলে, একজন স্টিয়ারিং এ বসেন আর 3 জন মিলে গাড়িটা উঠান। সো ওনার কথা মতোই আমার ওই 3 কলিগ চেষ্টা করছে, বাট 3 জনের শক্তিতে এটা হচ্ছে না। সো এই বয়স্ক ভদ্রলোক বললেন যে আপনি একটা কাজ করেন, আপনিও চলে আসেন, আমি যখন 1, 2, 3 বলবো
3 বলার সাথে সাথেই আপনারা 4 জনে একসাথে ফোর্সটা দিবেন, তাহলে গাড়িটা হয়তো বা যেহেতু একজন একসাথে 3 জন দিলে অনেক শক্তি। হ্যাঁ 4 জনে শক্তিটা হচ্ছে, বাট Right. উনি যেহেতু বয়স্ক উনি পারছেন না, উনি আমাদের হেল্প করতে পারছেন, জাস্ট উনি আমাকে অ্যাডভাইস করছেন। তো ফাইন, আমরা ওনার কথা মতো ফার্স্ট টাইম ট্রাই করার পর পারলাম না, তো সেকেন্ড টাইমে আমরা ট্রাই করলাম। সেকেন্ড টাইমে ট্রাই করার পর গাড়িটা যথারীতি রোডে উঠে গেল। সো আমরা বাস বেশ খুশি। সো তাড়াহুড়ো করে আমরা গাড়িতে ঢুকে পড়ি। গাড়িতে ঢুকার পরপরই আমাদের মনে হলো যে সেই ভদ্রলোকটা এতদূর কষ্ট করে আসলো, আমাদের তো তাকে অ্যাটলিস্ট থ্যাংক ইউ জানানো উচিত, Right. তার ধন্যবাদ দেওয়া উচিত। তো এটা ভেবেই আমরা সবাই একই সাথে অলমোস্ট মানে জানলা দিয়ে মাথা বের করি এবং ওনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। বাট বের করার সাথে সাথেই মানে ওই লোকটাকে আমরা দেখতে পেলাম না ওই জায়গাটা। আচ্ছা, মানে একদম নাই। একদম নাই। সো জায়গাটা এরকমও না যে পাশে কোনো গলি আছে বা বা আঁকা পাশে বাঁকা। কোনো বাড়ি আছে বা সে পাশে গলিতে চলে যায়, ব্যাপারটা এরকমও না। সো ওই ব্যাপারটাতে আমরা সবাই মোরলেস ভয় পাই, কিন্তু কেউ এক্সপ্রেস করি না যে ঠিক আছে একটা হয়তো বা অন্য কোথাও চলে গেছে এরকম ব্যাপারটা। সো আমাদের ব্যাপারটা সবারই মাথায় থাকে। সো এটা বলে আমরা প্রায় 10-15 মিনিট ওই রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের সামনে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। আচ্ছা, সো আমরা এখন কনফিউজ, কারণ একটা রাস্তা দিয়ে আমরা এসেছি, এখন কোন রাস্তা দিয়ে এসেছি, বাট আমরা তো যে কোনো একটা রাস্তা দিয়ে বের হয়েছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি যে কেউ আমাদের গাইড করতে পারে কিনা। সো আমরা ওখানে প্রায় 5 মিনিটের মতো ওয়েট করি এবং দেখতে পাই যে দূর থেকে একটা ট্রাক্টর আসতেছে। ট্রাক্টরটা আসতেছে এই ভেবে যে আমরা ভাবলাম যে ট্রাক্টরটা ওখানে মনে হয় পার্ক করবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ট্রাক্টরটা আমাদের কাছাকাছি আসে। এরপরে আমাদের মধ্যে থেকে একজন বলে যে আচ্ছা ভাই, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি, সো আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন যে আমরা 5 জনের রাস্তায় উঠবো, ওখান থেকে আমরা টঙ্গী হয়ে আমরা ঢাকা পৌঁছবো। ওকে। সো উনি বলে হ্যাঁ ভাইয়া, আপনারা তো ভুল রাস্তায় চলে এসেছেন, আপনারা যেটা করেন আপনারা বাম দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা বরাবর আপনি চলে যান, 20 থেকে 25 মিনিট গেলেই আপনারা মেন রোডে উঠে যাবেন, এরপরে জাস্ট ডানে মোড় নিলেই আপনারা ওই ব্রিজের উপরে উঠে যাবেন। আচ্ছা, সো আমাদের হাতে ওনার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো ওয়ে ছিল উপায় না। ছিল না একদম। সো আমরা ওনার কথা শুনে আমরা সবাই বেশ আশ্বস্ত, ওকে ফাইন, আচ্ছা, নাও উই আর ইন রাইট ট্র্যাক। সো আমরা তখন ওই রাস্তা দিয়ে যেতে থাকি। উনি যেহেতু 25 মিনিটের কথা বলছেন, সো আমরা মাথায় ওটাই রেখে দিয়েছি। 20 মিনিট গাড়ি চলছে, ওই রাস্তাটাও বেশ খালি, প্রায় আমার গাড়ি 60-70 এরকম করে চলছে। যেতে যেতে এক সময় আমরা দূর থেকে দেখতে পাই একটা ঘোলা কিছু, যেহেতু রাত ওইভাবে আমরা জিনিসটা বুঝতেও পারছিলাম না, বাট কাছাকাছি যাওয়ার পর আমরা দেখি যে রাস্তার উপরও একটা বাড়ি, একটা দোচালা টিনের বাড়ি, মানে এটা ঠিক রাস্তার উপরে। একদম রাস্তার উপরে। এমন না যে রাস্তাটা ভাঙা বা রাস্তাটা ওই রাস্তাটা মাটির রাস্তা, এরকমও না, পাকা রাস্তা, বুঝেই যাচ্ছে না যে ওখানে একটা বাড়ি থাকতে পারে। এটা তো হয় না যে সম্ভবই হ্যাঁ নয়। রাস্তা কখনো আমরা শেষ, দেখি না আমরা যে কোনো- কাঁচা বাড়ি দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, ওই সময় একটা বাড়ি, থাকতেই পারে, এরকম না, পাকা রাস্তা শেষ, পাকা রাস্তা থেকে শুরু হয়েছে একটা বাসা। সো Okay. এই ব্যাপারটা দেখেই আমরা সবাই বেশ ভয় পাই। তখন আমাদের মধ্যে 2টা জিনিস আছে যে হ্যাঁ হতে পারে যে খারাপ কিছু আমাদের মিসগাইড করছে, অথবা হতে পারে যে ওই যেখানে ট্রাক্টর 2জন আমাদের বলেছে এই রাস্তায়, ওরা আসলে ট্রাক্টরে কেউ না, ওরা ডাকাতের কেউ। আচ্ছা, সো দ্রুত আমি গাড়িটা ওখানে ঘুরাই, বাট গাড়ি আমি চালাই না। 3 জনের সাথে আমি কথা বলি আমার কলিগের সাথে যে এখন আমাদের কি করা উচিত। তখন সবাই মিলে একটা প্ল্যান করি যে ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা রাস্তাটা এই রাস্তা দিয়ে যাব এবং আমরা ওই 3 রাস্তার মোড়ে উঠবো, বাট একটা জিনিস করতে হবে, আমরা গ্লাস উঠায় রাখবো, যদি ওনারা ডাকাত হয় তাহলে অবশ্যই হয়তো আমাদের ঠেকানোর চেষ্টা করবে, অথবা আমাদের গাড়ি নিয়ে যাবে, অথবা আমাদের কাছ থেকে জিনিস নিয়ে যাবে। তখন আমি ওদেরকে বলি তাহলে কি নিজে বাঁচবা নাকি ওদেরকে মারবা? তখন সবাই বলে যে ঠিক আছে বাবা, আগে নিজে বাঁচি, যদি ডাকাত হয় তাহলে আমরা ওদের উপর দিয়ে চলে যাব। তো এই কথা বলে আমি গ্লাস লাগাই দিই গাড়ির, এরপরে যাওয়া শুরু করি। বাট যে 20 মিনিটে আসছি তার থেকেও আমরা দ্রুত যাচ্ছি, বাট মনে হচ্ছে রাস্তা যেন আর ফুরোচ্ছে না। বাট ওই সময় আমাদের এক কলিগ বলে যে আমরা কি আবার ভুল রাস্তায় যাচ্ছি নাকি, যে রাস্তা দিয়েছে? আমি না, রাস্তা তো একটাই ছিল, এটাই। তো আসলে আমরা 20 মিনিটে ওখানে পৌঁছছি, বাট মনে হচ্ছিল যে অনেক লম্বা একটা পথ। যাওয়ার পরে দেখি যে রাস্তাতে কেউ নাই,
একদম কেউ নাই, একদমই কেউ নাই। আমরা যেটা ভয় করছিলাম যে হয়তো ওরা যদি ডাকাত হয় তাহলে দেখবো যে আমাদের জন্য ওয়েট করছে, আরো দল বল আরো বেশি বেড়ে গেছে। এরকম হ্যাঁ। কিছু না, আরো শুনশান হুম, জায়গাটা, আরো শুনশান। তখন জাস্ট আমাদের সবার গা হিন্দি উঠে। আমারও এখন বলতে বলতে আমার লোম খারাপ যাচ্ছে, সিরিয়াসলি এরকম একটা মোমেন্ট। তখন আমরা রাস্তা আমাদের একটাই, এক রাস্তা দিয়ে এসছি, আরেক এক রাস্তা দিয়ে রাস্তা বের হবে। হচ্ছি, রাস্তা আমাদের একটাই। তো ওই রাস্তা দিয়ে আমরা কতটুকু যাব, আদৌ কি যাবো না ভোর পর্যন্ত এখানে অপেক্ষা করবো, দ্যাটস দ্য মেইন থিং। হুম, কোনো ওয়ে নাই, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা টঙের দোকানের মতো ছোট একটা স্টেশন বলা যায়, যে বাস স্টেশন বলবো না, ওটাকে টেম্পো বা রিক্সা স্ট্যান্ড এরকম কিছু, ছোট্ট একটা দোকানে 3-4 জন বসে আছে। হুম, সো ওদেরকে আমরা আবার জিজ্ঞেস করি যে ভাইয়া আমরা তো এই অবস্থা, আমরা ঢাকার দিকে যাব। তো উনি বললো যে আপনি এই রাস্তা দিয়েই যান, এই রাস্তা দিয়ে যেতে যেতে আধা ঘন্টা, আস্তে আস্তে গেলে আধা ঘন্টা, আর যদি দ্রুত যান তাহলে হয়তো বা 20 মিনিট লাগতে পারে। আচ্ছা, তো যেহেতু আমাদের হাতে আর অপশন ছিল না, আমরা ওই বিশ্বাস রাস্তা করতেই দিয়েই আমরা হবে। শুরু করি। আধা ঘন্টা না, ওইখানে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট, হুম। কারণ রাস্তাটা একদম গ্রামের মেঠো রাস্তার মতো, হুম, ভাঙা, আঁকা বাঁকা, যেতে হচ্ছে মনে হচ্ছে যাচ্ছি কারো বাসার উপর দিয়ে বা বাসার ভিতরে উঠোন দিয়ে যাচ্ছে গাড়ি, এরকম একটা রাস্তা। তো যেতে যেতে কিছুটা পাকা রাস্তায় আমরা পড়ি। যাবার পরে দেখি যে গাড়ি যাবার শব্দ হচ্ছে, ট্রাক যখন যায় রাত্রেবেলা, ট্রাকের একটা চাকার শব্দ আমরা শুনতে পাই, যে হাইওয়ে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, বাট আমরা কোনো হাইওয়ে দেখতে পাচ্ছি না। হুম, বাট শুনতে পাচ্ছি হর্ন, শুনতে পাচ্ছি চাকার আওয়াজ, সহ সহ করে গাড়ি যাচ্ছে। তো এরকম সময় আমাদের কলিগ বলে যে গাড়িটা তুমি একটু থামাও। তখন আমরা গাড়িটা থামাই, থামিয়ে আমরা সবাই নামি। নেমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে ঢাকায় ফিরবো, সেই রাস্তাটা আমাদের ঠিক মাথার উপরে, আমরা ওই ব্রিজটার নিচে। ও মাই গড, মানে পুরোপুরি মাথার উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এবং শুধু উপর দিয়ে না, বেশ অনেক উঁচু। যেহেতু এটা শীতকালের শেষের দিকে ছিল, সেই জন্য ওই নদীটা হয়তো বা শুকনা ছিল। আমরা যাচ্ছি, আমি আপনাকে বললাম যে জায়গাটা অনেকটা কাঁচা কাঁচা রাস্তা। সো ওটা ছিল কাঁচা রাস্তা, ছিল ওটা ছিল একটা নদী। ও হ্যাঁ, মাই গড, আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি এবং অনেক উঁচায় আমরা দেখি যে ওই 5 জনের ওই টোল ব্রিজটা, যেটা দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। তখন আমরা সবাই গাড়ি থেকে বের হয়ে একে অপরের দিকে তাকাই যে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। এটা একবার না, এটা আমাদের সাথে 3 বার ঘটলো। এবং আমার সাথে যারা ছিল সবাই আমারই অফিসের কলিগ, এবং এটা অস্বীকার আমরা কেউ করতে পারছি না। ঠিক যে কলিগটা আমাদের সাথে আসছিল এবং যে বলছিল যে হায়দার চলো আমরা নামি, আমরা একটু শাহপরার মাজারটা ঘুরে আসি, জাস্ট আমি ওরকম যেটা বিশ্বাস করি বা অবিশ্বাস করি এরকম কিছু না, কিন্তু তাড়াতাড়ি ফিরতে পারবো বা তাড়াতাড়ি ফিরবে, তাড়াতাড়ি এমনি রাত হয়ে গেছে। সো এর জন্য আমরা চলে আসি। সো ও তখন আমাকে বললো যে ওইখানে না যাওয়ার কারণেই হয়তো বা আজকে আমাদের এই অবস্থা। পথটা ভুল হলো। আচ্ছা হায়দার, একটা কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এই রাস্তাতে এরকম ঘটনা আগেও ঘটেছে। তো এরকম ঘটনা আপনি শুনেছেন যে মানে অনেকের কাছে যে এরকম ঘটনা মানে মানে ওই রাস্তায় প্রবলেম হয়? ঘটনা অনেকে আমাকে বলেছে এরকম, যে রাস্তাটা টঙ্গী হয়ে পাঁচদোনা, ঘোড়াশাল হয়ে পাঁচদোনা দিয়ে বের হয়, অনেকে আমাকে বলেছে এই জায়গায় নাকি অনেক বড় বড় আগে কবরস্থান ছিল। আচ্ছা, বাট মানে গভর্নমেন্টের রোডটা এরকম ভাবে ম্যাপ করা, সো ওই রোডটা ওই কবরস্থানের উপর দিয়ে এটা বানানো হয়েছে। আচ্ছা। দ্যাটস ওয়াই ওই রোডে নাকি অনেকে এরকম মিসগাইডেড হয়। হ্যাঁ, আচ্ছা, আমি 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 এটাও শুনেছি যে অনেক ট্রাক ড্রাইভার যারা আছে বা যারা হচ্ছে মানে হাইওয়েতে সবসময় যাওয়া আসা করে বা যারা বাস চালান, তারা মাঝে মাঝে এরকম হয় যে রাতের বেলা একদম পুরোপুরি সুস্থ অবস্থাতেও দেখতে পান যে দুটো রাস্তা, মানে মানে জাস্ট একটা রাস্তা হঠাৎ করে দুই দিকে চলে গেছে। দুই দিকে মানে চলে হাইওয়ে এরকম হয় না সাধারণত। হাইওয়ে এরকম হয় না। এবং ওইখানে একটা বাড়ি আছে, হ্যাঁ, সো ওই বাড়িটা এরকম যে রাস্তাটা কার্ভ হয়েছে, আপনি যেটা বললেন ঠিক একই রকম আমি ঘটনা শুনেছি। বা যারা চালায় তখন দেখে ওই বাসার উপর দিয়ে রাস্তাটা, আচ্ছা, এরকম অনেক ঘটনা হয়েছে, অনেক ট্রাক ওই বাসায় হিট করেছে। ওকে ওকে। এবং বাসাটা তারপরে ওখানে আছে? বাসাটা আছে, ওখানে কেউ থাকে কিনা নট দ্যাট মাচ অফ শিওর, বাট হ্যাঁ। অনেকের কাছে শুনেছি এবং ওই বাসাটা আমি নিজেও দেখেছি।
ওকে ওকে এসএমএস করেছেন সবুজ, তিনি বলেছেন যে আমি থাকি বরিশালে এবং আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় এবং সেখানে আমার সাথে একটি ঘটনা ঘটে লাস্ট 25 মানে ফেব্রুয়ারি মাসের 25 এই বছরেই। এবং তিনি বলেন যে সো আর কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। লাস্ট 20 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবং আমি আমার গ্রামের বাড়িতে যাই। সময় বেশ ভালো কাটছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, ওকে। বাট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে 25 তারিখ ছিল ফ্রাইডে। আমার স্পষ্ট মনে আছে যে ঘড়িতে তখন সময় রাত 10টা। ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। টিভি দেখতে দেখতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়, সো একটু বোরিং লাগছিল, তাই পকেট থেকে মোবাইলটা বের করে গেমস খেলতে লাগলাম। একটু পরে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। আমি বাসের টেবিল থেকে চার্জারটা নিয়ে আসলাম এবং সেটা অন করে বাথরুমের দিকে গেলাম। যখন আমি বাথরুমে ঢুকলাম তখন দেখি সারা বাথরুমে রক্ত পড়ে আছে। আমি প্রচন্ড ভয় পাই এবং ঘরের দিকে দৌড়ে আসি। আমার হাতে চার্জার লাইটটা ছিল, তাতে আমি স্পষ্ট দেখতে পাই যে ঘরের যে জায়গায় বসে আমি মোবাইলে গেম খেলছিলাম সেই জায়গায় বসে আছে আমার চেহারার মতো আরেকটি ছেলে। অর্থাৎ আমি আমাকেই দেখতে পেলাম এবং সে আমার মোবাইলটা দিয়ে গেমস খেলছিল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান হলো তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং আমার চারপাশে বসে আছে আমার মা বাবা সহ পরিবারের সবাই। সো এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন সবুজ। থ্যাংক ইউ সবুজ, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম শুনতে পাচ্ছে সবাই শুনতে পাচ্ছে। ওকে, সো আমি মানে যারা এখানে সত্যি কথা বলতে যারা গেস্ট যারা আসেন এবং যারা এসএমএস করেন তারা রেগুলারই খোঁজ খবর নেন এবং অনেক বেশি মিস করেন। বাট আমি আজকে যে কত যন্ত্রণা করে আসতে হচ্ছে আমাকে, মানে যেমন সুমন ভাই আজকে রাজশাহীতে, রাইট? সুমন ভাই রাজশাহীতে শো করতে গেছেন, তারপরে মাঝখানে ব্যস্ততার মাঝে রকস্টার মানুষ এবং রেডিও টেডিও ওনার জন্য সব মামুলি ব্যাপার। আমি জিব্রান, মাসুম, এগুলো আমাদের জন্য রাইট। সো আমরা আজকে কি কোনো ঘটনা, আমাদের সাথে গেস্টরা আছে, তাহলে গেস্টদের কি ঘটনা শুনবো এখন? আমরা আজকে চরম ফাইজলামি করেছি, বুঝছো? সো Oh my God. সিরিয়াস ব্যাপার সবার গেস্টদের কাছ থেকে শুনি। ওকে, আচ্ছা, আমরা ফাইজলামি করবো। ওকে ফাইন। তাহলে আমাদের এখানে যারা গেস্ট আছেন আপনাদের সাথে একটু পরিচিত হয়ে যায় আমি। হ্যাঁ, আমি নাফিস, ক্লাস 10 বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয়। ওকে, আমি তার আগে একটু বলি যে সবাই মানে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে এসএমএস পড়া হচ্ছে না। আমি একটু কিছু এসএমএস পড়ে ফেলি। আশিস লিখেছেন যে আজকে তার বার্থডে এবং তিনি বলতেন যে আজকে আসলে আমার বার্থডে, কিন্তু বলতে ইচ্ছা করছে আজকে আজকে আমার বার্থ নাইট। ওকে, সো লাবিব এসএমএস করেছেন এবং লিখেছেন যে ওয়েলকাম ভৌতিস্ট, এবং তিনি বলছেন সাউথ আফ্রিকার টিম কে একটু ভয় দিয়ে দেন ইনশাআল্লাহ। ওকে, ফাহাম এসএমএস করেছেন এবং ফাহাম এসএমএস করে বলছেন যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে মুভিটা রয়েছে সেই মুভিটা কি স্টোরিটা কি ট্রু? আচ্ছা, এটা কি আসলে ট্রু? কি মনে হয়? জীবন ভাই মাথা নাড়ছেন, তার মানে ট্রু না? না, একদমই ট্রু না। এটা হচ্ছে ওরা খুবই রিমার্কেবল একটা জিনিস এবং খুবই ইন্সপিরেশনাল। মাত্র $15,000 দিয়ে ওরা মুভিটা শুট করেছে। আচ্ছা, এবং মুভিটা কিন্তু মানে পার্ট 1 যেটা ওরা দেখলেই বোঝা যায়, সাউন্ড খুবই মানে একদম ডাবিং করে নাই, ওরা যা ছিল তাই নিছে, কিছুই নাই, একটা ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে করছে। তার মানে বলা যায় যে মানে ডিফারেন্ট একটা ফর্ম ইউজ করেছে, টোটালি ডিফারেন্ট ফর্ম এবং টোটালি মেড আপ। আর এটা দুটো এন্ডিং আছে, which ending you want to see এরকম টাইপের। ওকে, তাহলে মানে এটা তার মানে এটা সত্যি যে এটা মানে কোন একটা মানে এরকম সত্যি একটা মিথ্যা কথা, সত্যি একটা মিথ্যা কথা। সরাসরি চলে যাই যে আমাদের সাথে গেস্ট রয়েছেন তার সাথে একটু পরিচিত হয়ে যাই আমরা। কি নাম আপনার? জি, আমি নাফিস। নাফিস, ওকে। আপনার যে ঘটনাটা আছে সেই ঘটনা কি ঢাকার নাকি অন্য কোথাও জি, ঘটেছিল? ঢাকার। আচ্ছা, কি হয়েছিল বলেন? আমি তখন ক্লাস 6 পড়ি। মানে তখন অত প্যারানর্মাল বিষয় নিয়ে অত ঘাটাঘাটি করতাম না বা ওগুলা নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না। তো মাঝখানে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে যাই। তো অসুস্থ যখন হই, তো যতবারই অসুস্থ হই স্পেসিফিক একটা রুমেই হতাম। আচ্ছা, একটা রুমে অসুস্থ হতাম এবং রুমের উপরে ক্যাবিনেট থাকে, ওই জায়গাতে একটা ফেস দেখতাম, কিন্তু ফেসটা সে ঠিক বোঝাতে পারবো না কিরকম। ওকে, ডেভিল ওয়ার্কশপের মতো একটা শিং আছে এমন। তো যাই হোক, 3 বার অসুস্থ হওয়ার পরে যখন 4th বার অসুস্থ হলাম তখন সিরিয়াস খুব অবস্থা। আমার পাশের বাসার বা যত আশেপাশে আঙ্কেল আছে সবাই আসলো এবং সবাই মানে হাল ছেড়ে দিয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না, এখানেই শেষ। তো ওখান থেকে আমাকে একটা প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করা হয়।
ওখানে আমাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু তারা কিছু করতে পারছিল না। এমনকি আমাকে একটা ইনজেকশন দিয়েছিল, ইনজেকশনটা খুব রিয়েকশন করেছে, দাগটা এখনো আছে, এখন 3 বছর বা 4 বছর এরকম চলছে, এখনো দাগটা আছে। তো ওইখানে ছিলাম, রাত্রে আমাকে 3টা ঘুম ইনজেকশন পুশ করা হয়, বাট আমার ঘুম আসছিল না, এবং পিঠে কেমন জানি মানে কাটা কম্পাসে খুঁচালে এই যেমন যে এইটার জন্য আমি বলছিলাম যে যে আমাদেরকে সুমন ভাই মাঝখানে একটা ছবি দেখেছিলেন, কাটা কম্পাস দিয়ে টানলে বা এরকম করলে যেরকম হয়, ঠিক সেই জিনিসটা হতো ওর পিঠে। একটু ফুসুই টাইপের সাইজটা হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওইরকম উঠেছিল। তো এটা ফজর আজান দেওয়ার সাথে সাথে কমে যায়। এই যে এইটা হচ্ছে মানে দ্যাটস ওয়াই আমি বললাম যে মানে জিনিসটা আমার কাছে না বেশ পরিচিত লেগেছে, কারণ আমরা চোখে দেখেছি জিনিসটা একদম। হ্যাঁ অ্যাবসলিউটলি। সেটাই। তারপরে কি হলো? তো ওইখানে আমার ঘুমের ইনজেকশন 3টা দেওয়া হয়, তাও ঘুম হচ্ছিল না। তো ফজর আজানের পরে আমার ঘুম হলো। তো ওইখানে 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে ডাক্তাররা বললো না, এখান থেকে অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে আরেকটা প্রাইভেট ক্লিনিকে, নাম করা দেশের অনেক, নামটা বলতে চাচ্ছি না, তো ওইখানে অ্যাডমিট করা হয়। হুম, ওইখানে আমি অলমোস্ট 13 দিন ছিলাম, আচ্ছা। কিন্তু আমার কোনোই কাজে লাগছিল না। তো 3rd ডেতে, সরি 7 ডেতে আমি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে উঠে আমি চিৎকার করে বলতে থাকি যে নানা দাদা ওদেরকে চলে যেতে বলে, আমি যাব না, আমি আচ্ছা। যাব না। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে আমার নানার ফিসটা মনে আছে, হুম, হুম। তো দাদার ফিসটা মনে নাই। ইনফ্যাক্ট আমার মাও আমার দাদাকে দেখে নাই, আমার বাবারও মনে নাই দাদার ফেস। হুম, হুম। আমার বড় ফুফুর খালি মনে আছে। আচ্ছা। তো বড় ফুফুকে যখন বিবরণটা দিলাম ফেসে, বা অনেক বিবরণ দিলাম, তখন বললো হ্যাঁ তোমার দাদা এমন ছিল। তো যাই হোক, ওই দিন ওভাবেই কাটে, ঘুমাই। তো সকালে কুমিল্লা হুজুরকে বলা হয় ঘটনাটা। তো সে বলে হ্যাঁ ওর একটা পরীর আছর আছে, ওকে পোস্ট করে এরকম। তো ওইখানে 13 দিন থাকার পরে ডাক্তাররা কোনো কিছু করতে পারলো না। তারপর আমাকে রিলিজ দেওয়া হলো, আমি চলে আসলাম। এর মধ্যে একটা কাহিনী হচ্ছে যে কিছুদিন পরেই মানে আমার ভাইয়া আর আমার কাজিন খেলা দেখছিল। তো ওইখানে টিএনটিতে হঠাৎ করে ফোন আসে যে তোরা কি জিন পরি বিশ্বাস করিস? তো আমার ভাইয়া বললেন না, বিশ্বাস করি না। আচ্ছা। তো ভাইয়া ফোনটা রেখে দেয়, মনে করেছিল যে কেউ দুষ্টামি করছে। হুম, হুম। ফোন রেখে দেওয়ার পরে টিএনটি লাইনটা খুলে ফেলার পরেও 3বার ফোন আসছিল এখানে। লাইনটা খুলে ফেলার পরেও 3বার রিং আসছিল। তো ওইটা আমাদেরকে জানানো হয়নি, হসপিটালে জানানো হয়নি। তো আমি সকালে ঘুম থেকে উঠে বলতেছি যে আম্মু, ভাইয়াদের যে কালকে ফোনটা আসছিল ভয় পেতে না কইরো। তো আম্মু বলতেছে কি ফোন আসলো, তুই কি বলতেছিস আবল তাবল। তখন বাসায় ফোন দেওয়া হলো, তখন ভাইয়াকে বলার পরে ভাইয়া বলতেছে হ্যাঁ এরকম ফোন আসছিল, তো এই ঘটনা। তখন আমরা একটু ভয় পাইলো যে ঘটনাটা কি। আচ্ছা। তো আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল, আমি বাসায় এসে বললাম, যেহেতু তখন রমজান মাস ছিল। তো আমি আম্মুকে বললাম আম্মু আমি দেশি ঈদ করব। তো ওই হিসেবে মাইক্রো একটা ভাড়া করা হলো, আমি যাব যেদিন। ওই দিন সকালে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আজকে তো আমাদের যাওয়া হবে না, একটা দূষণবাদ আসবে, যাওয়া হবে না। তো আম্মু বলতেছে তুই এগুলো কি বলতেছিস আবল তাবল, মানে যাওয়া হবে না কেন, যাওয়া হবে না কি হয়েছে? আমি বলছি আমি যাই না, যাওয়া হবে না। তো যখন যাব তার আধা ঘন্টা আগে আমার বাবা আম্মুকে ফোন দিয়ে বলতেছে যে আজকে যেতে পারবে না, আমার খুব ক্লোজ রিলেটিভকে পুলিশ অ্যারেস্ট করছে, তো তোমরা যেতে পারবে না। তো আম্মু তখন খুব ঘাবড়ায় যায়, ঘটনাটা কি হচ্ছে এখানে। তো এভাবে চলতেছে। তো ওই দিন আর যেতে পারলাম না। তারপরের দিন আমরা গ্রামে গেলাম, বাবা একা বাসা ছিল, আমরা আর সবাই গেলাম, 3 ভাই মা। তো গেলাম ওইখানে। তো এখন আম্মু বলতেছে ডাক্তাররা যেহেতু কিছু করতে পারলো না, তো হুজুর টুজুরকে ইনফর্ম করা দরকার বিষয়টা। তো তাদেরকে জানানো হলো। আমি নানুর বাড়ি গেলাম ঈদের পর দিন। তো এখন ওইখানে মামার শ্বশুর বাড়ি থেকে এক হুজুরকে মানে আনা হয়েছিল, সে জিন পরি পালে, সে হাজির করবে। তো লোকটাকে কেন জানি দেখে আমার মনে হচ্ছে যে লোকটা ভণ্ড। তো আমি একটু প্রমাণ করতে চেষ্টা করলাম। লোকটা আসলো, লাইট টাইট অফ করলো, অন্ধকার করলো, সে একটা মানে খাঁচা নিয়ে বসলো, এখানে তসবি মানে ঘুরাচ্ছিল এবং নয়েজ করতেছিল। তো আমি বলতেছি আমি তো সব দেখতে পারতেছি, এরকম কেন হচ্ছে? তখন সে টর্চ লাইটটা জ্বালায় মুখটা কালো করে দেয়। তখন আমার একটু সন্দেহ হয়েছে আরো বেশি। তখন মানে সে আমার মুখের দিকে 2 মিনিট তাকানোর পরে করলো কি, টর্চ লাইটটা অফ করে দিল। করার পরে আবার সে ওই সেম কাজটাই করতেছে, তসবি ঘুরাচ্ছে। তো আমার উপরে একটা ব্যাগ রাখছিল, আমি জানতাম না কি ছিল, খালি বুঝতেছিলাম আমার উপরে কিছু একটা রাখা হয়েছে। তো আমি বলতেছি আমার উপরে কি জানি রাখছে, এই যে বললাম যে কি জানি রাখছে, সে বুঝছে না, আমি দেখতেছি না, আমি এমনি বলছি কথাটা।
তো সে ওইখানে হাজির করাইলো জিনপুরি, মানে বললো, মানে পরি হাজির করলো, খুব নেকো নেকো একটা কণ্ঠ ছিল। তো আমার গায়ে হাত দিছে একবার, মানে হাতটা ছিল খুব কোমল, কিন্তু আমার সন্দেহ হইতেছে তাও। তো ওইবার ঢাকায় ব্যাক করছি, ব্যাক করার পর সে আবার বলছে যে 13 দিন পর আবার যাইতে। তো আমরা গেলাম, যাওয়ার পরে সে আবার জিনপুরি হাজির করাচ্ছে। তো ওইবার আমার মানে আমি ভান করলাম যে আমি পরিদার পজেস্ট ইচ্ছা করে তাকে প্রমাণ করার জন্য। তো সে আসে আমার নাকের মাঝখানে হাত খুব চাপ দিয়ে ধরছে। তখন আমি বুঝছি যে এটা তারই হাত, কারণ তার হাত দিয়ে একটা আতরের গন্ধ আসতেছিল, প্লাস হাতটা খুব শক্ত ছিল, এরকম কোমল ছিল না। তার নখগুলো ছিল বড়, এবং যার ফলে আমার নাকের দুই মাঝখান দিয়ে ব্লিডিং হচ্ছিল। তা আমি এটা কাউকে বলি নাই। তো বাসায় আসলো, কিন্তু সমস্যা হচ্ছে খুব খিচুনি, কেউ ধরে রাখতে পারতেছে না। অনেকজন, আমার 3 ভাই, কাজিন 2টা, মা বাবা, কেউ ধরে রাখতে পারতেছে না। এরকম শরীরে অনেক শক্তি বেড়ে যাচ্ছে। তো তখন কুমিল্লার এক হুজুরের কাছে কন্ট্যাক্ট করা হলো। সে বললো যেতে, আমরা গেলাম। মানে সে, আমি জানি না আসলে এই সত্য কিনা, সে যা করতো সবসময় চোখের সামনে করতো আলোতেই। তো আমাকে সে ফার্স্ট বার যাওয়ার পরে সে বলতেছে, তুমি গ্লাসটা নিয়ে রুমটাতে যাও, একটা সূরা বললো, সূরাটা বইলা তুমি ওয়ালে পানি ছিটা দাও। তো আমি গেট আমার ভিতর দিয়ে লাগানো, তো আমি মানে ভুল প্রমাণ করার জন্য গ্লাসটা সূরা না পড়ে লাগাইতেছি, যেহেতু পানিটা সে দিছে, কোনো কেমিক্যাল রাখলে কিছু একটা হবে, কিছুই হচ্ছে না। 5 মিনিট পরে সে আমাকে ধমক দিল গেটের বাইরে থেকে, এই ছেলে কি এত প্রমাণ করতে চাচ্ছ, তুমি যেটা করতে বসছো ওইটাই করো। তো আমি পরে সে যে সূরাটা বললো ওটা পরে ওয়ালে পানি ছিটা দিচ্ছিলাম। তো দেখি ওইখানে গ্লাস অনেক ময়লা হচ্ছে আস্তে আস্তে, এবং গাছের গুড়ির মতো ছোট ছোট ডালা আসতেছে পানির মধ্যে। তো আমি ওটা নিয়ে তাকে দিলাম, সে আর কিছুই বললো না। তারপরে সে আমার সাথে বসেছিল একা, মেয়ে আসে। তো আমি হঠাৎ করে প্রশ্ন করলাম যে আমি আপনাকে কেন বিশ্বাস করব। তখন সে অনেক কথা বললো, যেগুলো আমি বলতে চাচ্ছি না অনেক, মানে সেগুলো আসলে বিশ্বাস করার মতো। তো সে বললো যে এবার চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। তো সে এবার চলে আসলাম, চলে আসার পরে আবার সে যেতে বললো, গেলাম আবার কুমিল্লা। তো হুজুর এবার একটা বললো যে তুমি হাতটা সোজা করো। হাতটা সোজা করে সে একটা কাগজের ভিতরে একটা কালো, মানে এরকম 5 আঙ্গুলের এরকম ছাপ, ওইটা সে বলটালো কাগজের ভিতরে, এবং আমার 2 হাতের মাঝখানে রেখে বললো এটা ফোল্ডিং করে রাখো। মানে ওই যে রক্ত দেবার পরে যেভাবে হাতটা দিয়ে, জি, জি। মানে তুলা দিয়ে বা কিছু দিয়ে বন্ধ করে দেয়, তো ভাবে ছিল। 2 মিনিট থাকার পর সে বললো কাগজটা দাও। কাগজটা খুলে দেখলাম যে ওই ভিতরের তাবিজটা নাই, এবং সে আমার চোখের সামনে ঢুকেছে, এবং তখন আলোই ছিল। তো আমার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগলো। তো আমি এসে পড়লাম ওই দিনও। তারপরে আবার যেতে বললো, আবার যাওয়ার পরে সে এরকম বললো একটা গাছের পাতা নাও, ছিড়ানো। তো আমি ছিড়ানোর পরে সেম ভাবে আবার ঢুকালো হাতে, বললো যে সকালে উঠা, মানে পকেটে দিয়ে দিল, বললো যে সকালে উঠা যে যদি দেখো পাতাটা নাই আমাকে জানাবা, আর যদি দেখো আছে তাহলে জানানোর দরকার নাই। তো সকালে ঘুম থেকে উঠলাম, রিক্সায় উঠার পরে আমার খেয়াল ছিল না। তো যাই হোক নিলাম জিনিসটা, নেওয়ার পরে দেখলাম পাতাটা নাই। তো আমি আব্বুকে বললাম যে আব্বু, তাকে বলো পাতাটা আছে। আমি তাকে তাও ভুল প্রমাণ করার চেষ্টা করতেছি। তো সে তখন মানে আব্বুকে ধমক দিয়ে বলে, আপনার ছেলে কি পাইছে এত, আপনি পাতাটা তো নাই, সরি আছে। তো যাই হোক এরকম করার পরে আমার সত্যি তাকে ট্রাস্ট হলো। এবং পরে তো সুস্থ হয়েছিলেন আপনি তার মাধ্যমে। এখন যে প্রবলেম গুলো হয় সেগুলো একটু বলবেন, যে এখন আবার প্রবলেম যেটা হয় যে ঠিক মতো পড়তে পারি না, পড়তে পারেন। আচ্ছা ওইটা একটু বলবেন। আপনি খুব ইন্টারেস্টিং করে বলছিলেন তখন আমাকে যখন শোনাচ্ছিলেন, যে ওই যে জিনিসটা আপনি দেখতে পান সামনে, এবং সে আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেয়, তাই না? তো কিরকম দেখতে পান আর কি টাইপের ইনফরমেশন দেয়? ফ্লোর থেকে সিলিং পর্যন্ত সে লাগানো, সাদা পাঞ্জাবি পরা, ফেস টেস কিছু বোঝা যাচ্ছে না, হাত পা অনেক লম্বা লম্বা। তো সে আমাকে বলে যে আমি তোমার হেল্প করতে আসছি। তো আমি এটা কুমিল্লার হুজুরকে বলি, সে বলে যে তোমার রাশি এমন একটা রাশি, এটা সবার হয় না, এটা ব্যতিক্রম একটা রাশি, এই জন্যই তোমাকে হেল্প করতে আসে। এইটুকুই। কিন্তু মানে যে কুমিল্লার হুজুর যে দেখলেন যে আসলেই তিনি পারেন অনেক কিছু, তার সাথে দেখা করার পরে বা তার কথা শোনার পরে তারপর ঠিক হয়ে গেছে? তো না, এখনো মানে আগের থেকে অনেক ভালো, বাট পুরাপুরি এখনো অসুস্থ না, এখনো প্রবলেম কিছু হয়। ওকে, ইনফরমেশন ব্যাপারটা বুঝিনি। মানে ওই যে আমাকে যে বাসায় যে ফোন আসে, সে বলছিল তোমাদের বাসায় এমন একটা ফোন আসছে, এটা ভয় পাইতে না করো, আমি দেখবো। ও আচ্ছা, ওগুলো ওখান থেকে শোনা যায়। তারপরে আবার ও যেটা শোনে সেটা যখন পরে বাসার মানুষকে বলে, বাসার মানুষ প্রথমে বিশ্বাস করে না, পরে দেখে যে না ওটাই করছে।
মানে যেটা ও বলে কিন্তু পরে তাহলে না। ও যদি তোমাকে হেল্পই করতে আসে তাহলে তোমার শরীর খারাপ হবে না? সেটাই। সেটা আমি বলছি, সে আমাকে অনেক আমল দেয়, আমি ওগুলা ঠিক মতো আসলে করতাম না সত্যি। যেটা কি বলতো আয়াতুল কুরসি পড়তে 4 বার, আরে আর হুজুর চাকু না ওই না, ওই যে মানুষটা আমার কাছে আসতো, ওই ওই আচ্ছা। অদৃশ্য একটা, তো উনি বলতো। আমি তো অনেকেই প্রশ্ন করছে, আমার বাবা মা বলছে যে এত হেল্প করতে আসে তাহলে তোমাকে সুস্থ করতে পারে না কেন, এই প্রশ্নটা আমার বাবা মাও করে। তো তখন আমি তাকে বলি কথাটা, বলার পরে সে বলে তুমি তো ঠিক মতো আমল করো না, আমি তোমাকে কিভাবে সুস্থ করবো, বলে আরো অনেক প্রবলেম আছে এখানে, এই আচ্ছা প্রবলেম। ফাইন। আমাদের সাথে আরো একজন আছে, ওরও একটা ঘটনা আছে, সেটা আমরা শুনবো। এটা তো ডেঞ্জারাস ঘটনা আছে। হ্যাঁ, এটা মানে এখনো তোমার সাথে আসছে সে? জি, এখন মানে এভরি নাইট মানে আমি যখন ওকে দেখছিলাম আমি তাকিয়ে আছি যে ও কি বলে। ঘুমের মধ্যেই থাকে নাকি সব মানে? না ঘুমের মধ্যে না, আমি চোখ খোলা অবস্থায় তাকে দেখতে মানে পাই। তাকে তুমি কোথায় থাকো, তোমার রুমের মধ্যে থাকো না জি। সব জায়গায় থাকো? এবং মানে রুমেই দেখি, ওই স্পেসিফিক রুমটাতেই দেখি, এবং আমার ডান পাশে দাঁড়ায় থাকে। আচ্ছা, ওটা কি সারাদিনে যে কোনো সময় না পার্টিকুলার টাইম? না না না, ওইটা 3টা থেকে 3:30টার মধ্যে আসে। রাত? হ্যাঁ, জি। এবং তখন মানে আসলে আমার কি জন্য জানি ঘুম ভাঙে, আমি জানি না কি জন্য ঘুম ভাঙে। সো এটা তুমি জিজ্ঞেস করছো যে এই সময় ছাড়া কেন আপনাকে দেখি? না, ওটা জিনিস হয়নি। আচ্ছা, এরপরে কিছু জিজ্ঞেস করা যায় এরকম যদি কিছু হয় যে মানে জি? হসপিটালে দেখি? হ্যাঁ হ্যাঁ, ওই আমি যখন বলছিলাম না না দাদা আমি যাব না, তখনও সে ছিল, সে বাধা দিতে চেষ্টা করতেছিল। এটার মানে কি, মানে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল? জি, আমি বলছিলাম যে আমি যাব না। মানে ওই জিনটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল জি নাকি তোমার নানা দাদা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল? না, আমাকে কিছু দিন পরে আসে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট আমি নানা দাদা আসছিল মানে সেই রূপ নিয়ে, আমি তাদেরকে বলতেছিলাম নানা দাদা আমি যাব না। এবং সে বাধা দিচ্ছিল, জি। তোমায় বাঁচানোর চেষ্টা জি। করছিল। আচ্ছা আচ্ছা। ওকে, তার মানে তো Very ভালো, তার মানে তো interesting, very হ্যাঁ interesting. খুবই ইন্টারেস্টিং জিনিসটা এবং অদ্ভুত ব্যাপার। আচ্ছা আপনারটা একটু শুনে ফেলি, খুব ছোট্ট একটা ঘটনা আছে ওনার, বাট ইন্টারেস্টিং, খুব বড় ইন্টারেস্টিং। হলেই ভালো, আমার তো কোনো কল্পনা আছে। না আরো অনেকে আছে কিন্তু, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা শুনি আমি আমরা। অভি, মোহাম্মদপুর থেকে। হুম হুম। আমার গ্রামে টঙ্গিতেই। মাইকের কাছে মুখটা আর রাখো। আমি খ্রিস্টিয়ান, তো প্রত্যেক ইয়ারে টঙ্গিতে যাইতে হয় ক্রিসমাসের জন্য, ওইদিকে যাই। লাস্ট ইয়ার ক্রিসমাস তো শেষ 25th, 26th একটু প্রোগ্রাম করি, তারপর 27, 28 এরকম রিটার্ন আসি। ওই টাইমটা আসি না, কোনো একটা প্রোগ্রাম ছিল 29th এরকম। তাই 28th রাত্রে ঘুম আসতেছিল না এরকম টাইমেই। তারপর হঠাৎ কি মনে করে আমাদের গ্রামের লাস্টেই মানে অনেক সময় স্মোক করি যখন, তখন ফ্যামিলির তো কেউ জানে না, এর জন্য বাইরে আসি। এখন জানি। না, ইয়ারফোন নাই বাসায়। আচ্ছা তারপরে তারপর এইভাবেই মানে আমি যাইতেছি, যাওয়ার সময় যেমন আমার নিজের চিন্তা আছে যে আমি, আমার 2টা ভাই আছে, রিচার্ড আর একটা রিকি, মানে 2জনকে আমি ডাক দিছি এবং সাথে নিয়ে গেছি আমি আমাদের বাড়ির লাস্টেই ওই জায়গায় গেলাম। তারপর আমি সিগারেট ধরালাম ওখানে। তারপর কি মনে হলো যে 2জন যেমন একটু দূরে যেতেছে এরকম লাগলো আমার। তারপর দেখি একটু দাঁড়ানোর পরে সাইডে একটা গাছ ছিল, কড়ই গাছ। কড়ই গাছের ওইদিকে আমি দাঁড়াইছিলাম। তারপর দেখি দূরে, রাস্তাটা মাটির তো, যেমন দূর থেকে এমন লাগতেছে যে গাড়ি আসতেছে, এরকম অনেক আলো, তীব্র আলো, গাড়ি আসতেছে। তখন আমি দাঁড়ায় রয়েছি ওখানে, দেখতেছি প্রথম গাড়ি নাকি। তারপর ভাবলাম পুলিশের গাড়ি না তো, এত রাত্রে যদি দেখে আবার যদি ধরে, আবার বাড়ি এদিকে, আমি থাকি না ওইদিকে, তাই একটু দাঁড়াইছিলাম। তারপর হঠাৎ দেখি না, অনেকের কাছে একটা আগে এই ঘটনাটা শুনছি যে একটা লোক যায়, আজকে আমিও দেখতেছি এটাই, যে লোকটার গলা নাই, উপর একটা হাড়ি দেওয়া, আগুন আগুন জ্বলতেছে অনেক ডার্ক কালারে। তারপর ওটা সামনে আসতেছে আস্তে আস্তে। এখন আসার পর আমিও আস্তে আস্তে ঝোপের সাইডে যাইতেছি। ঝোপে যখন ঝোপের কাছে গেলাম, তখন যেমন ওইটা আস্তে আস্তে সামনে এসে আমার সামনে এসে থামলো। তারপর আমাকে বললো যেমন, তুই কি চাস? আমি তখন কি বলবো তাকে, না কিছুই আনসার নাই। আমি কতক্ষণ দাঁড়াইলাম, তারপর আবারও জিজ্ঞেস করলো, তুই কি চাস? এখন আমি ওইটার সামনে দিয়ে দৌড় দিছি, এবং যাওয়ার সময় খেয়াল করলাম যাওয়ার পাও নাই মনে হয়, বা একটু উপরে উঁচুতে পাটা এরকম লাগতেছিল। দৌড় দিয়ে আমি জঙ্গলে গেলাম। ওখানে গিয়ে কোনো সমস্যা নাই এরকম ভাবতেছিলাম। তখন কিছুক্ষণ বসার পরে ওই অবস্থায়, তখন কিভাবে দৌড় দিছি, মানে হাত পা কেটে এখনো কাটাকাটি আছে এদিকে, জঙ্গল তো। তারপর বসে থাকার পর কিছুক্ষণ পরে যখন চিন্তা হলো যে না এখন চলে যাই,
তখন উঠে আমি ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আরেকটা সিগারেট ধরাইছি। তারপর পিছনে হঠাৎ একটা মেয়ে যেমন বলতেছে আমাকে এটা ফালাই দাও। আমি আবার মানে পিছনে তাকালাম, দেখলাম মেয়েটার চোখ জ্বলতেছে, আবারও বললো এটা ফালাই দাও। আমি আর তখনও ফালাইনি এটা। তারপর সেম টাইমে দেখলাম যে আমার ওই দুই ভাই আমার সামনে আসতেছে। আমি জঙ্গলের ভিতরে, তারা কিভাবে তখন জানেও না। তারপর আমার সামনে আসার পর আমাকে তারাও বলতেছে অভি এটা ফালাই দাও। আমি তাও ফালাইনি। তারপর ওই লোকটাই যাকে আমি দেখছিলাম ওইদিকে, তারপর সেও সামনে আসতেছে। দেখি ওই জঙ্গলে তার যেহেতু আগুন জ্বলতেছে ওই হাড়িটা থেকে, কিন্তু জঙ্গলে একটা পাতাও পড়তেছে না। কত মানে ওটা বাঁশ ঝাড় ছিল, একটা পাতাও কিচ্ছু হইতেছে না। আমি এটার উপর দিয়ে এসে আসতেছে। তারপরে একটু সামনে আসার পর তো আমি চুপ করে দাঁড়াইছিলাম। তারপরে লোকটার আর কোনো যেমন কথা নাই, যেমন আমাকে একই কথা জিজ্ঞেস করতে কি চাস। তারপর আমি একটু দূরে গেলাম, তারপর আর কি ওখানে অজ্ঞান। সকাল মনে হয় 7:30 কি 6:30 জ্ঞান যখন ফিরছে, আমি প্রথমে দাঁড়ায় আমার দাদার এখানে গেলাম, রিচার্ডের এখানে গিয়ে বললাম, মানে তার এখানে যাওয়ার সাথে সাথে সে আমাকে বলছে তোমার সেল অফ কেন। বুঝি না, সেল তো অফ না। বলছে হ্যাঁ তোমার সেল অফ, তোমাকে অনেক ট্রাই করছি রাত্রে। আমি বলছি না, আমি সেল বের করছি, সেল তখন অন, আমার সেল অন। কিন্তু তারা নাকি ট্রাই করছে অনেক রাত্রে, নাকি খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই কেউ। তারপরে ওখান থেকে আমি মানে ওখানে তারপর আমার কাটাকাটি একটু ঠিক করলো। তারপর সে বলছে যে ওইদিকে তুমি যেদিকে, মানে আমি তাকে ঘটনাটা বলার পর সে বলতেছে না, যেদিকে গেছো জায়গাটা ভালো, ওখানে কেউই যায় না সহজে। একটা বেল গাছ আছে তো ওইদিকে কি এরকম কাহিনী আছে, ওখানে কেউই যায় না। এটা অনেকেই দেখছে আমাদের এই দিকে, মানে মাঠের যে লোকটা যায় এটাকে অনেকেই দেখছে। আর এমন আমাদের এলাকায় এরকম অনেকে বলে যে এটা কি বলে যে অনেকে রাত্রে বেশি ঘোরাঘুরি করতে না বলে। এটা কোন জায়গার কথা বলছেন? গ্রামটার নাম বলা যাবে? হার ভাই, আচ্ছা, এই উত্তরের কাছে। উত্তরের কাছে, ওকে। আর আগে জেনে বলে গেল যে এখান দিয়ে রাস্তাটা, এটাও ট্রু, ওখানে 7টা রাস্তাও দেখা যায় একসাথে 7টা রাস্তা দেখা যায় কালীগঞ্জ রোডে। সেটাই। এবং মানে আমি এটা শুনছিলাম একটু আগে, যে আমি বললাম না যেটা, যে ট্রাক ড্রাইভার বা যারা বাস যারা রেগুলার চালান তারা অনেক সময় এরকম হয় যে অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে হয়ে যায় এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদের অনেক না শুনি, আপনার নামটা বলবেন? আমার নাম নওশিন, আমি 11 স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছি আইটেল কলেজে। এটা বেসিক্যালি আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো যখন ক্লাস 9 শেষ হয়ে যায়, একদম লাস্ট এক্সাম শেষ, তো আম্মু বলতেছে সামনে যেহেতু এসএসসি এক্সাম, তুমি অ্যাটলিস্ট অনেক দিনের জন্য যেতে পারবে না। তাহলে আমি ছোট্ট একটা কথা বলি, সরি। সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে জয়েন করুন তাদেরকে একটু বলবো যে আমাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে, প্লিজ। তো আম্মু বললো যে এবার লাস্ট, তো ঘুরে আসো সব কাজিনরা মিলে, আমরাও যাচ্ছি। তো আমরা আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। তো আমরা গেলাম সবাই। তো যাওয়ার পরে আমার বড় মামি আর বড় খালামনিরা হঠাৎ করে যাওয়ার পরে একদিন রাতে আমরা সবাই বসে তো আড্ডা হতেছে। তো বড় খালাম বলছে এখানে তো কাহিনী করছে কয়েকদিন হয়েছে, 7-8 মাস, এখানে একটা বাড়ি আছে অনেক পুরানো ব্রিটিশ আমলের। তো আমি বলে হ্যাঁ, বাড়িটার কথা তো আমরাও জানি, আমরাও শুনছি, তখন আমরাও যেতাম না, ভয়ানক বা ভূত বাড়ি টাইপের এরকম টাইপের কিছু একটা। তো আমি বলে হ্যাঁ, তো আমি বলে হ্যাঁ কি হয়েছে, যে যার বাড়ি উনি আবার আমাদের পরিচিত, তো ওনার নামটা বললাম না। তো উনি বাড়ি ভাঙতে চেয়েছিলেন, তো অনেকে স্বপ্ন দেখেছে একটা বাড়িটা না ভাঙা হয়। তো নিয়ে পরে আমাদের কুমিল্লার বর্ডার ওইখানে কামরূপ কানাক্কা নামে একটা শহর আছে, বলা হয় এটা ব্ল্যাক ম্যাজিকের শহর বা এরকম টাইপের কিছু কথা আছে। ওইখান থেকে একটা ওঝা বা তান্ত্রিক টাইপের উনি একজনকে আনে, তো আনে পরে বলা হয় যে এই বাড়িটা দেখেন কি প্রবলেম কি। তো উনি আসা রীতিমতো কি যা তান্ত্রিকরা যা বাইক করে, সাপুরের বিনতি হ্যান ত্যান বাজায়, আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়, এলাকার অনেক মানুষ। তো ওরা দেখতে পারে যখন বাজানো শুরু হয়েছে আশপাশ থেকে, মানে হঠাৎ করে কোথা থেকে মানে প্রচুর পরিমাণে সাপটা বেরো আসতেছে। একটা মূর্তি হঠাৎ করে কোন জায়গা থেকে ভেঙে পড়লো, খুব উইয়ার্ড টাইপের একটা মূর্তি, ছোট, আর কিছু কয়েন্স, তারপর একটা ছোট নীল কালারের পাথর। তো সাপুরিগুলো উঠালো। তো মূর্তিটা বেসিক্যালি অন্য একজনরা নিয়ে গেল। তখন এই কাহিনী সব পুরো এলাকায় ছড়াই গেল যে এরকম কাহিনী করছে, সবাই বাসা থেকে পুরো একদম দূরে চলে গেল। আর বাসাটা বেসিক্যালি হচ্ছে যে বাসাটাকে এন্টার করার ডাইরেক্ট কোনো ওয়ে নেই, আপনাকে যদি এন্টার করতে হয় তাহলে পাশের বাড়ির চিপা রাস্তাতে আপনাকে ঢুকতে হবে। সো আমি যখন শুনলাম তো আমার খুব ভালো লাগলো, আমি যাবো। তো আমি আমার ছোট ভাই, নাম আসিফ মোহাম্মদ উৎস, সে তখন আমার 2 বছর। তো আমি কি বললাম উৎস চল আমরা যাই। তো উৎস বললো না যাবো না, কি ভূতে টেনে বাড়ি কি না কি ধরবে, তার দরকার নেই। তারপরে না যাবো। তো রাতে তো যাবো না, সন্ধ্যার দিকে যাবো, সব ভূত ধরবে না, চিন্তা করিস না। তো
তা আমরা তখন 4:30 পৌনে 5টা বাজে আমরা বের হলাম, বের হয়ে দিঘির সামনে, রানীর দিঘি, ওইখানে এসে আমরা বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়ির সামনে দোস্ত এখান দিয়ে তো ঢুকার কোনো ডাইরেক্ট ওয়ে নেই, আমরা খুব পিছন দিয়ে ঢুকবো। তো পিছন দিয়ে ঢুকলাম, ঢুকে বাড়ির সামনে গেলাম, 3টা দরজার সামনে দাঁড়ালাম, ঢুকে কি হবে, তখন হঠাৎ করে একটা লোক আসলো, লোকেশ বলে আপনাকে বাড়িটা দেখবেন? তা আমি বললাম হ্যাঁ দেখবো। তা আপনার দাঁড়ান, আমি চাবি নিয়ে আসতেছি। আমি বললাম আমি কাছে এমন কোনো ক্যারেক্টার, আমি কাছে আপনি নিয়ে আসেন। তো ওই লোকটা গেল, হঠাৎ করে কোথায় গেল বলতে পারবো না। তা আমরা 5-10 মিনিট ওয়েট করলাম, তখন হঠাৎ করে আমার দরজার দিকে চোখ গেল। আমি বললাম উৎস এখানে তো কোনো তালা নেই, এটা তো তার কাটা দিয়ে লক করা, তালা নেই তো চাবি কেন আনতে গেল লোক? 10 মিনিট দাঁড়ালাম, লোকটা আসে না। আমি বলি কি লোক মানে ফাউটা মারছে, চল আমরা এমনি ঢুকি। বুঝছো আমি ভিতরে ঢুকবো না, নিচে এসে তুমি যাও। বলছি ঠিক আছে নিচে থাক, আমি যাচ্ছি। আমি খুললাম তার কাটার, আস্তে আস্তে খুলে ভিতরে ঢুকলাম। ফার্স্ট তো বাড়ির পিছনে উঠান টাইপের একটা খালি জায়গা। এখন যদি বাড়ির ভিতর দিয়ে ঢুকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পিছন দিয়ে ঢুকতে গেলে ওখানে গাছপালা আছে, আবার সাপের কান যদি শুনছে ভয়ের ঠেলে আর ওখান থেকে গেলাম না, ভিতর দিয়ে যাবো। তো ভিতর দিয়ে উঠান দেখলাম, ভালো কথা। উঠান দেখে সেকেন্ড ফ্লোরে গেলাম, অনেক সুন্দর বাড়ি, দেখে খুব খুশি। আর দোস্ত বাড়ি তো অনেক সুন্দর। ও ফোনে আবার আমার কাজিন আছে, যে কিছু হলে ছেলে দিলে আমি ওর হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর, হ্যান তেন, হ্যাঁ ভালো। দেখে এটাকে তখন মাগরিব আজান দিল, অনেকক্ষণ হয়ে গেল, আধা ঘন্টা এখানে বসলাম। আমার কাজিনকে উপরে উপরে দেখে যায়, বলেন আমি আসবো। আজান দিল, তো আমি বের হয়ে এসে বললাম বাসিতে চল। ওই দিন রাতে আর কিছু ঘটলো না। নেক্সট দিন আমাদের 3টা বাড়ি একসাথে, নানার বাড়ি, মামার বাড়ি আর বড় খালার বাড়ি। 2টা থেকে 3টা বাড়ি থেকে 3টা বাড়ি 2 মিনিট কি 3 মিনিটের হবে। সো আমার খালার বাড়িতে কোনো ঘটনা কখনই ঘটে না। সো খালার বাড়িতে স্পেসিফিকলি জাস্ট আমরা কাজিনরা স্টে করলাম। 3টা রুম, একটা রুমে আমি আর আমার ছোট ভাই আর আমার কাজিন মেয়েটা, আরেকটা রুমে আমাদের 3টা বড় ভাই, আর বাকি সব বড়রা নানা বাড়ি বা মামার বাড়িতে ভাগ করে থাকতেছে। তো রাতে 3টা বাজে, 3টা কি 3:15 বাজে, এমন টাইমে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি আমার কাজিন বসে আছে। আমি বলি কিছু তুই বসে আছিস কেন এত রাতে? বলছে আপু খুব অস্বস্তি লাগতেছে, মাথা ব্যথা করতেছে। আমি কেন মাথা ব্যথা করবে? বলকে এমনি করতেছেন। আমি বলি না ঘুমায় যে কিছু না। উঠে পানি খেয়ে আবার আসলাম, ও বলে আপু তুই কোনো গন্ধ পাইতেছিস? আমি বলি দেখ রাত 3টা থেকে খুব ঘুম পাচ্ছিস, আলতু ফালতু কথা না মারতে, ঘুমায় পর। এরা বলে আমি, ও বলছে না আপু খুব অস্বস্তি লাগতেছে, গন্ধ পাচ্ছি, খুব বাজে গন্ধ। আমি কিছুই না, এটা ইনফ্যাচুয়েশন, ঘুমা। এরা বলে বিছনায় গেছি ঘুমাবো। যখন আমি মানে বিছনায় মাথাটা রাখলাম ঘুমাবো প্রিপারেশন, হঠাৎ করে আমার খুব জোরে মাথা ব্যথা শুরু করলো। কিছুক্ষণ পর আমিও গন্ধ পাওয়া শুরু করলাম। আমি আমার ছোট ভাই কিছু বললাম না, যেহেতু ভয় পাবে, ছোট মানুষ। তখন আমি আর ওকে কিছু বলতেছি না, ঘুমাইতে পারতেছি না, অটোমেটিকলি উঠলাম, উঠে হাঁটা শুরু করলাম। তো বললো ঘুমাস না কেন? আমার কেন এমনি ঘুম আসতেছে না, তোর কারণে ঘুমাচ্ছি না, তোকে পাহারা দিচ্ছি, এটা আমি ফাইজলামি করতেছি। তো হঠাৎ করে মনে করলাম পাশের রুমে যাইতে, একটু হাঁটাহাঁটি করতে করতে পাশের রুমে যখন ঢুকবো, পাশের রুম দুয়ার মানে ঢুকি নাই, বাইরে দাঁড়িয়ে আছি। ওখান থেকে স্পষ্ট দেখতে পারতেছি মানে যে বল, ক্রিকেট বল সাইজের আগুনের গোলা, এটা জাম্প করতেছে, কন্টিনিউসলি জাম্প করতেছে। তো আমি ফার্স্টে মনে করলাম মেবি আমার ইনফ্যাচুয়েশন। তারপরে আমি একটু কাছে যাই, তো ঢুকি মানে ভালো মতো ঢুকি, আমরা দাঁড়ায় দেখি আসলে একটা জিনিস জাম্প করতেছে। 2-3 মিনিট এখানে দাঁড়াইছি, চিল্লানোর মতো সাহসটা হচ্ছে না। তো তখন আমার যেহেতু আমি যাচ্ছি না আমার পাশের রুমে, তো আমার কাজিন ভয়ে আবার উঠে আসলো। ওইটা এসে আমার পিছনে এসে দাঁড়ায় আপু বলে, সেও আর চুপ হয়ে গেল, কারণ সে জিনিসটা দেখতে পারতেছে। এটা হলো তখন আমি যখন আমার কাজিনের দিকে ফিরলাম, বললাম উচ্চ তুই কি দেখতে পারতেছিস? বলে যে হ্যাঁ আমি দেখতে পারি। এটা বলে আমি যখন ফিরলাম তখন ওটা ছিল না। বাস আমরা দেখলাম আমরা দুজনেই সম্মুখীন কিছু একটা দেখছি। এখান থেকে এসে পড়লাম, নেক্সট রুমে গেলাম, 5টা পর্যন্ত জেগেছিলাম, ঘুম আসতেছে না। এরপর দুজনেই ঘুমায় পড়লাম, সকাল বুঝলাম, কাউকে কিছু বললাম না। নেক্সট দিন আমরা ঢাকা এসে পড়লাম, রীতিমতো কাজটা সে যখন যাবো ঢাকায় চলে গেলাম। ঢাকা আসার পর আমাদের বাসার বেসিক্যালি তেমন কোনো কাহিনী আমি জানি না, বাট নাফিস বলে আমাদের ফ্ল্যাটে কোনো একটা প্রবলেম ছিল। বাট আমার সাথে কখনো কিছু আমি দেখি না আমার বাসায়। আমার ভাইয়া অনেক কিছু ফিল করতে পারে, যার কারণে সেটা আমি রাতের বেলায় লাইট জ্বালাই ঘুমায়। আমার আম্মু তেমন কিছু দেখেনি। তো ওই দিন যাওয়ার পরে 15-16 দিন কন্টিনিউসলি রাতের বেলায় খারাপ স্বপ্ন, উল্টা পাল্টা জিনিস দেখতাম। 3:30টার দিকে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে উঠে দেখি যে মাথা ব্যথা করতেছে, অনেক ঘাম পড়তেছে শরীরে। তো সবসময় বলতাম না, মাঝে মাঝে আমি বলতাম আম্মু রাতে এরকম একটা উল্টা পাল্টা স্বপ্ন, আমি বলতে কিছু না বাদ দাও, আম্মু আবার এখানে জানতো না আমি গেছি। এভাবে চলতে এসএসসি পরীক্ষা দিলাম, আইডিয়াল কলেজে এডমিশন নেওয়ার পরে আবার কুমিল্লা অনেক বছর পর, অ্যাটলিস্ট 2 বছর পর গেলাম। তখন আমি বললাম যে বাড়িটা কি, আমি আমার কাজিন উষাকে বলছি বাড়িটা কি আসে এখনো? পুছে ভাই আমি তো জানি না বাড়িটা আসে কিনা, আমি চলো একটু দেখতে চাই। উষা বলে না এবার আর যাচ্ছি না আমি। বলছি ঠিক আছে যাইস না। তো একদিন রানের দিকে হাঁটতে এমনি বাড়িতে, আমি ভাবতেছি যাবো কি যাবো, এরকম ভাবতে ভাবতে আমার খেয়াল নাই আমি কোথায় যাচ্ছি। হঠাৎ করে দেখি বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। তখন আমি বললাম আশা যখন করি চল দেখি কি আসে কিনা বাড়িটা।
তো পাশ দিয়ে ঢুকলাম, ঢুকে দেখি যে বাড়ি নেই, ভেঙে ফেলা হচ্ছে। তখন আশেপাশে, তখন আমাকে গেছিলাম বাইরে গেছি, আমি বলছি ডেভেলপার নিয়ে নিছে, ভেঙে ফেলছে, হয়তো বাড়িটারি করবো। আমি সেখানে দাঁড়িয়ে আছি, বাড়িটা নাই। তখন আমি যেহেতু পাশের বাড়ির একটা ছোট মেয়ে, আমি পাশের বাড়ি কিনে আমি যাই না, ছোট একটা মেয়ে বলে, আপু আপনি এখানে কি করতেছেন? তো আমি বললাম এখানে একটা বাইশের বাড়িটা কই? বললো বাড়িটা তো ভেঙে ফেলা হয়েছে, আপনি চলে যান এখান থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওদের বাড়ি হচ্ছে আমি যাই। আমি চলে আসলাম, কিছু ঘটলো না, ঢাকায় আসলাম। ঢাকা আসার পর 2 দিন কন্টিনিউয়াসলি রাতে আম্মুর মা আম্মুর রুমে ঘুমাইতে পারে না, কি জানি দেখে। একদিন সকালবেলা 6টার দিকে উঠে আমার রুমে এসে বলে, আমার রুমে জানি কি, আমার রুমে জানি কি, আমি ওখানে থাকলাম। আমি কাছে দেখো ঢাকা শহরে মানুষই আমরা মানুষই থাকতে পারি না, ভূত কোথা থেকে আসবে? কিছু না, ঘুমাই গেল। এরপরের দিন সকাল সব ঠিক, সবই ঠিক। রাতের বেলা আমিও ঘুমাইলাম, ভালো কথা। 3টার দিকে না, আরো পরে, যখন আজান দেওয়ার কিছুক্ষণ আগে, যখন আকাশটা একটু আলো টালো হয় তখনকার টাইম, তো আমি জাস্ট চোখটা খুলতে আমি দরজা দিয়ে দেখতে পারতেছি আকাশটা একটু ফর্সা। আমি দেখলাম আমার আম্মু আমার পাশে বসে আছে এবং খুব ভয়ানক টাইপের একটু স্মাইল, যেটা আমার মার স্মাইল না অ্যাটলিস্ট। আমি এটা দেখেই অজ্ঞান কিছু যাই না, মানে বিছনায় ঘুমাই গেছি, হ্যান ত্যান টাইপের কিছু একটা। সকালবেলা যখন উঠি আম্মুকে কিছু বললাম না, আধা ঘন্টা হাঁটাহাঁটি করলাম, সবই ঠিক, একটু খাপ লাগতেছে বাট তেমন কিছু না। আধা ঘন্টা পর আর থাকতে পারতেছি না, মানে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বা মাথা ব্যথা, শরীর পুরা ব্যথা করতেছে, হ্যান ত্যান। তো আমি শুয়ে পড়লাম, আমি বললাম আমার শরীর খুব খারাপ, কোচিং এ যাবো না, ঘুমায় আমি এখানে শুয়ে থাকবো। ঘুম আসতেছে না, জ্বরও না, টেম্পারেচার মাপলাম, জ্বরও না, বাট মাথা প্রচন্ড ব্যথা, চোখ খুলতে পারতেছি না, শরীর ব্যথা। তখন আমি খেয়াল করলাম আমার হাতে লাল লাল দাগ, মানে যখন কেউ কাউকে মারে তখন যেরকম টাইপের দাগ হয়, এরকম টাইপের দাগ, প্লাস প্রচুর ব্যথা করতেছে। এটাই এরকম ভাবে সারাদিন শুয়ে থাকতাম। 7টা 7:30 দিয়ে ঘুম থেকে না উঠলে হাঁটাহাঁটি করলাম, আম্মু কিছু বললাম না, এরকম ভাবেই হলো। এরপর আবার কন্টিনিউসলি কিছুদিন খারাপ আজে বাজে স্বপ্ন দেখলাম, এরপর আবার স্টপ হয়ে গেল। বাস এটাই হলো স্টোরি। ওকে, সো ওইখানে আপনি মানে আপনার কি মনে হয় যে এই সমস্ত জিনিস যে ঘটা শুরু করলো, এখনো কি ঘটছে এগুলো? এখনো ঘটছে। যখন আমি আসি এবং এরপর যখন এটা হয়, এরপরে 3-4 দিনের মতো আবার এরকম স্বপ্ন দেখি, বাট ফার্স্ট টাইমের মতোই ওটা স্টপ হয়ে যায়। কিছুদিন পরে আবার স্টপ হচ্ছে, মানে ওই বাড়িটা দেখি, ওই বাড়িটার সাথে আমার ভাইকে দেখি, পরে আমার ভাই কাজিনকে বলি আবার এরকম হচ্ছে, বলতেছে আমার কসম কাট আর জীবনে বাড়ির 100 হাত দূর দিয়েও যাবি না। বলছে ঠিক আছে আর যাবো না। ওকে, তো এটার সাথে কোনো কারণ খুঁজে পাওয়া গেছে পরবর্তীতে? কারণ খুঁজে পাওয়া গেছে বেসিক্যালি কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি, বাট এরপর থেকে যখন কুমিল্লা যাই, এরপর যখন আমি আবার কুমিল্লা যাই, আমার ভাইয়ের বিয়ে ছিল, তো এটা এবার আমাদের কুমিল্লা শহর থেকেই বাড়ির ওখান থেকে আমি যাই না, যেহেতু আমার এরকম উল্টাপাল্টা জিনিস ঘটে। তো গ্রামটা বেসিক্যালি নাম বারেশ্বর, ওখানে আমার ভাইয়ের বিয়ে ছিল, বোবা ছিল, আমরা যাই, ওটা আমার ফার্স্ট টাইম গ্রাম ভিজিট, আমি কখনো যাইনি। তো ভাইয়ের বাড়িটা হয় কি, বাড়ি থেকে বের হলে উল্টা পাশে বিশাল বিশাল খ্যাত পড়তেছে, এরকম টাইপ জিনিস। রাত তখন 8টা-9টা বাজে, হাঁটতেছি, একলাই হাঁটতেছি, হাঁটতে খেতে বাড়িতে হঠাৎ করে খেতে দিয়ে কি কেউ একজন সাদা লুঙ্গি পরে হাঁটতেছে, সাদা লুঙ্গি দেখে মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস শুরু করছে, না এটা কি জানি না কি, আবার আমার দিকে আসতেছে। তো আমি এখন ওখানে না থেকে অন্যদিকে তাকে সুরা পড়তে পড়তে হাঁটা শুরু করছি। যাই হোক কিছু না, ওটা কিছু হবে না, ঠিক হয়ে যাবে। এরপর হাঁটাতে বাড়ির সামনে দাঁড়াইছি, হঠাৎ থেকে পিছন থেকে আমার কাজিন চিল্লান দিচ্ছে, আমি খুব ভয় পেয়েছি। আমি কি তুই চিল্লাইলি কেন? বলি কি তুই ভয় পেয়েছি? আমি কি হ্যাঁ ভয় পেয়েছি। আমি আচ্ছা ঠিক আছে বাদ দেন। তো ভাষায় ঢুকলাম, তো আমার একটা বড় ভাই আছে রনি ভাইয়া, হ্যাঁ বললাম ভাইয়া খাবো 3-4 জন মিলে ধরলাম খাবো চলেন যাই কোথাও একটা যাই, গ্রামে আশেপাশে যাই। তো উনিকে টানতে বললাম চলেন বাজারেই যাই, এখানে তো আশেপাশে এখানে বাজারেই যাই। তো আমি উৎস আর আমার রনি ভাইয়া আমরা 3 জন হাঁটা শুরু করলাম। বাজারের সামনে এসে দেখি কোনো দোকান, সব দোকানই বন্ধ, মিষ্টির একটা দোকান খোলা। তো রনি বলে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দোকানে ঢুকে আমরা মিষ্টি কিনতেছি, আমি বাইরে দাঁড়িয়েছি। তো একটা লোক ঢুকলো, আমি তখন শুনতেছি লোকটা বলছে 10 কেজি মিষ্টি দেন আমাকে। 10টা আবার ক্রিম কালার একটা শার্ট প্যাঁচা যায়, লোকটা দেখতেই সুন্দর ফসা 10 কেজি মিষ্টি। তো আমি আমার কাজিনকে বলতে শালা না দাম 10 কেজি মিষ্টিতে কি করবে? তো আমার ফাইজলাম করতেছি, এরকম হলো। তারপরে ওরা ভিতরে চলে গেল, আমি বাইরে দাঁড়িয়েছি, লোকটা মিষ্টি নিয়ে বের হলো। লোকটা যাচ্ছে, আমি লোকটার পিছন দিকে তাকাইছি, হঠাৎ করে আমার নিচে চোখ গেল, লোকটার পা উল্টা। যখনই আমি যখন উপরে তাকালাম, লোকটা আমার দিকে তাকাইছে এবং হাসলো, হেসে সে অটোমেটিক্যালি আবার হাঁটা শুরু করলো। আমি দেখে আর কিছু বললাম না, ভিতরে ঢুকলাম, উৎসের দিকে তাকালাম। উৎস বললো যে কিছু হয়েছে? আমি না কিছু হয়নি। না, কিন্তু আপনি ওখান থেকে যে আসছিলেন, আসার পরে আপনার এখনো সেই সমস্যাগুলো কি হয়? যে এরপর আর সমস্যা হয় নাই, কারণ এরপর আমি কুমিল্লাও যাওয়া হয় নাই, ওই বাড়ির আশপাশ দিয়ে ওই বাসার ওখানে না গেলে আপনার কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না, বাট
হ্যাঁ এরপর থেকে অনেক কিছুই দেখেও না দেখার ভান করি বা না কিন্তু এমন সিরিয়াস অবস্থায় না সিরিয়াস অবস্থা হয় না। মানে আপনি এরপর আর কোনো ট্রিটমেন্ট করার নাই বা না এটা কেন এরকম হয় বা ট্রিটমেন্ট নাফিজের মতো হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়নি লিস্ট। ওকে ফাইন। তো ভালো না, লাইফটা একটু ইন্টারেস্টিং। চলে যাব আবারও আরেকটা ঘটনায়, এবং সেই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল সাবা। তার আগে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে, SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আল সাবা লিখেছেন আমাদেরকে যে SMS-টি, আল সাবা, এবং তিনি লিখেছেন যে হাই রাসেল ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করতে চাই এটা কোনো রাতের ভ্রান্ত কাহিনী না। আমি 3 মাস আগে আমার এয়ার ফাইনাল এক্সাম শেষে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে তিনি পড়েন, এটা পটুয়াখালীতে, এবং তিনি বলছেন আমার কাজিন রোমান ভাইদের নাও হি ইজ উইথ মি বাড়িতে বেড়াতে যান তিনি, এটা বাগেরহাট জেলাতে, এবং বেড়াতে যাওয়ার পরে তিনি আমার এক মামা আসবে বেড়াতে ঢাকা থেকে, সেই জন্যই তারা যান আর কি। তো আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে, প্রচন্ড ঠান্ডা, বাট ফগ নাই, 6টা ভোর 6টা। আমরা স্ট্যান্ডে যাই, স্ট্যান্ড খুব একটা মানুষ নাই, স্বাভাবিক স্কাই, আচ্ছা তা একটু ক্লাউডি ছিল, এবং তিনি বলছেন যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, খুব একটা গাড়ি নাই, এবং মামা যে বাসে আসবে সেটা আসছে না। মামার ফোন রিসিভ করছে না। কিছু সময় ওয়েট করার পর একটা বাস আসলো, এবং বাস থেকে 5-6 জন ভদ্রলোক নামলো, সবাই স্যুট পরে বসেছিল, এবং স্যুট পরে বাস থেকে নেমেছিল তারা, এবং মামাকে তারা চিনত, এবং মামা নামলো সবার পরে। কেউ কোনো কথা বলছিল না, খালি বাসটা চলে গেল, এবং বাসের যারা নামলো তারা ভ্যানিশ। এটা এত তাড়াতাড়ি তারা কিভাবে রিক্সা পেলো বা কোথায় গেল এটা কেউ জানে না। এবং তিনি বলছেন যে পাশে দাঁড়িয়ে আছি মামার সাথে আমরা, এবং স্ট্যান্ডেই হাই হ্যালো মামার সাথে সবকিছু শেষ করলাম, এবং হ্যান্ডশেক করলাম দুজনেই। অদ্ভুত ব্যাপার হলো মামার হাতের আঙুলগুলো ছিল খুব ছোট, নরম আর ঠান্ডা। আমি ভাইয়া মাথা ঘামালাম না, এবং ভাবলাম হতেই পারে। মামা বলল খুব ঠান্ডা লাগছে, চলো আমরা চা খাই। তো ভাইয়া বলল যে এত ভোরে কোথাও চা পাওয়া যাবে না, যতদূর চোখ যায় হাইওয়ে দিকে কোথাও কোনো লোক নাই চারপাশে দোকান। আচ্ছা, তো তখন যেটা হলো যে তারা বলল যে মামা বলল যে একটু সামনে এগিয়ে ভালো চায়ের দোকান আছে, এবং সেই চায়ের দোকানে গিয়ে তারা চা খাবে। এবং তারা একটু বিরক্ত হলো এই ভেবে যে আমরা এই এলাকায় থাকি আর আমরা চিনবো না কোথায় চায়ের দোকান আছে না আছে, কিন্তু তারা এগিয়ে গেল, এবং অদ্ভুত ব্যাপার হলো 1 মিনিট হাঁটার পরে দেখলাম একটা চায়ের দোকান, এবং অবাক হলাম না। আমরা দোকানের সামনে গেলাম, দোকানদার ছিল 8-9 বছরের একটা বাচ্চা, এবং সেই চা বিক্রি করছিল। বাট আমরা অনেক জ্যাকেট মাফলার সবকিছু তারা পরেছিল, কিন্তু সেই বাচ্চা যেটি ছিল সেই বাচ্চার এক গাটা ছিল একদম খালি, এবং সে কিছুই পরেছিল না। তো যেটা হলো সেটা হচ্ছে সে বলল যে আমাদেরকে চা দিল, এবং চায়ের কাপগুলো ছিল খুব ছোট, এবং মামাকে বড় একটা কাপে চা দেওয়া হলো, এবং আমরা কিছুতেই সেই ছোট কাপের চাটাও খেতে শুরু করলাম, বাট শেষ করতে পারছিলাম না, যেটা মামা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেছিল। মামা বলল তোমরা সামনে এগো, আমি টাকা দিয়ে আসছি। তো আমরা তাই করলাম, ভাইয়াকে বললাম যে সবকিছু ঠিক আছে তো? ভাইয়া বলল ঠিক আছে। ভাইয়া আবার এসব বিশ্বাস করে না, যে কোনো ঘটনা একটা যুক্তি দাঁড় করিয়ে ফেলে। তো বেশ কিছু সময় আমরা সামনে হাঁটছি, মামা আসছে না দেখে আমরা পিছনে তাকাই, এবং দেখলাম যে ছেলেটা, মামা, এই দোকানটা, এবং কিচ্ছু নেই। তখন ঘড়িতে 6:45 বেজে গেছে, এবং মামাও নেই, কেউই নেই। তো মামাকে তখন তারা আবারও ফোন দিল যে মামা কোথায় গেল। মামা ফোন বন্ধ। তারপর বাসটা থেকে, এবং তারপর বাসা থেকে ফোন দিল তাদেরকে, এবং বাসা থেকে ফোন দিয়ে বলছে আমার মামা এখনো মামা ফেরিঘাটই পার হননি। তাদের প্রশ্ন হচ্ছে যে মামা যদি মামা ফেরিঘাট নাই পার হন, তাহলে এই ভদ্রলোকটিকে তার সাথে তারা সেই মামার মতোই দেখতে, এবং সেই মামা এসে তাদেরকে চাও খাইয়ে গেছেন, এবং মুহূর্তের মধ্যে মামা উধাও হয়ে গেছেন, চায়ের দোকান টোকান সবকিছু উধাও হয়ে গেছে, এবং তারা ব্যাপারটা ডিসকভার করতে ট্রাই করেছেন, বাট পারলেন না। দুপুরে মামা একাই বাসায় এলেন, এবং আমরা দেখলাম যে ভোরের তিনি বললেন যে বাট ভোরের মামাটা ছিল অনেক লম্বা, এবং এই মামাটা বেশ খাটো। এটা তখন খেয়াল করেনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছিল যে মামা তো লম্বা ছিলেন না। এইটুকুই পার্থক্য ছিল। যাই হোক, আমি পড়লাম, তবে লেখাটা একটু অস্পষ্ট ছিল, যার জন্য পড়তে একটু সমস্যা হলো, বাট আমার মনে হয় যে তারপরে ভালো ছিল। আচ্ছা সাকিব ভাই, দুটো ঘটনা আছে, দুটো SMS আছে। একটা হচ্ছে ডার্ক লর্ড ফ্রম ডার্ক ফরেস্ট,
তিনি লিখেছেন, আই এম হাংরি, আই নিড সাকিবস মিট। ব্ল্যাক ফরেস্ট কেক, হ্যাঁ? ডার্ক ফরেস্ট। সাকিবের মিটটা কালে খেলার পরে খেলে বেটার হয় না? আপনারা খেলতে পারবেন না। মাই গড। আচ্ছা, সাদিয়া লিখেছেন যে সাকিব ভাইকে একটা প্রশ্ন করব। আপনারা কি শুধু ভূত অভিযানের মাধ্যমে আচ্ছা ভূত অভিযানের মধ্যেই সীমাবদ্ধ, নাকি যারা যাদেরকে ভূতে ধরে তাদেরকেও সবক টবক চিকিৎসা দেন? আমরা আসলে কাউকে কোনো চিকিৎসা দেই না, আমরা হচ্ছি ইনভেস্টিগেটরস। আমরা সায়েন্টিফিক ইকুইপমেন্ট নিয়ে যেসব জায়গায় অ্যাপারেন্টলি হন্টেড অ্যাক্টিভিটিস হয় সেসব জায়গায় গিয়ে দেখি, যে রেকর্ড করার চেষ্টা করি অডিও ভিজুয়াল দিয়ে যে কিছু হচ্ছে নাকি। যদি আমরা কিছু পাই তাহলে আমরা মনে করি যে এখানে কিছুটা আছে, যদি না পাই তাহলে বলি এখানে কিছু নাই। কিছু নাই, তো আমরা আসলে ওই উই আর নট এ সাবস্টিটিউট ফর পীর ফকির বা ওঝা, রাইট। ওটা সাবস্টিটিউট আমরা না। সেটাই। এবং অনেকেই অনেকে অনেক প্রবলেম নিয়ে বলেন যে সেই প্রবলেমটা যদি মিলে যায় বা কোথাও যদি এরকম হয় তাহলে তো বলতে পারেন, বাট এরকম না যে সেটা বলতে বলাটাই কাজ। আর সুমন ভাই ইজ উনি মাঝে মধ্যে কিছু সলিউশন দিতে পারে, বাট উনি কখনোই বলবে না হি ইজ অ্যান এক্সপার্ট। আচ্ছা, কারণ এগুলো আসলে মানুষের যখন সিরিয়াস যদি কারো সিরিয়াস প্রবলেম থাকে ওই রেসপন্সিবিলিটি আমরা আসলে নেওয়ার মতো আমাদের কোনো কোয়ালিফিকেশন নাই। এক্স্যাক্টলি। সুমন ভাই এমনি ওই মাঝে মধ্যে কেউ পার্সোনালি ওনার কাছে আসলে উনি হেল্প করার চেষ্টা করেন, বা এটা উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এটা হেল্প করতেও পারে নাও করতে পারে। সেটাই So, আমরা আসলে ওই লাইনে না, একদম। ওই মিউজিশিয়ানস উই হ্যাভিং ফান। ওকে, সো আমাদের একজন গেস্ট আছে, তো আমরা সেই গেস্ট আমরা আসলে তার আগে I want to say something. প্লিজ। I want to hold a competition. কিরকম সেটা কম্পিটিশন? অনেক নাম শুনলাম, ডার্ক ফরেস্ট, ডার্ক কেক, সরি ব্ল্যাক ফরেস্ট, ডার্ক কেক, আমি ডার্ক ফরেস্ট, ডেভিল, ডার্ক লর্ড। ডার্ক লর্ড। অনেক বাংলাদেশি নাম কম পাচ্ছি, যেমন শাকচুন্নি, হ্যাঁ, বা এরকম এই type-এর ধরনের নাম আসছে না। বেশ আসছে না, এই ধরনের নাম আসা উচিত। মামদুপুর। হ্যাঁ, মামদপুর। most creative name হ্যাঁ, we gets a prize. ওকে। from Gibran. Okay, I was going to say give us one prize album. জিব্রান একটা প্রাইজ দিন সবচেয়ে ক্রিয়েটিভ ও মাই গড। ভয়াবহ নামকে। ওকে, এটা কি অ্যানাউন্স করে দিব তাহলে? ফাইন, তাহলে আমার এত ভালো লাগছে যে ভ্যাম্পায়ার, ড্রাকুলা সবাই লিখছে দ্য মোস্ট ক্রিয়েটিভ নেম লাগে আমাদের কাছে। এটা কি মাসে একটা হবে নাকি সপ্তাহে হবে? 2 সপ্তাহে একটা। তাহলে যেদিন হচ্ছে ভৌতিস টিম আমাদের সঙ্গে থাকবে সেদিন আপনি এরকম নাম নিয়ে ট্রাই করতে পারেন, বা না থাকলেও চলবে। নামগুলো আমরা প্রোগ্রাম শেষে ডিসিশন দিয়ে দিব। হ্যাঁ, যেমন এখনই আসলো একজন ব্রেইনডেড, ব্রেইনডেড এবং পেতনি চলে আসছে। হ্যাঁ, পেতনি এবং আচ্ছা, খালি পেতনি হলে আবার একটু বাজে লাগে, ধর পার্পল পেতনি হলে ভালো। সেটাই, যেমন হচ্ছে ইংলিশে একজন লিখেছেন, যেমন হচ্ছে ডার্টি ডেথ। এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ডার্টি ডেথ। হ্যাঁ, তারপরে ভূত মিনিস্টার। এটাও সুন্দর হয়েছে, ভূত মিনিস্টার। হ্যাঁ, ভূত মিনিস্টার। আচ্ছা, আর কি বলে, নাজমা বলেছেন জিবরান ভাই আপনি একটু ফাজলামি করুন। মানে সিমিজ জিবরান কথা বলবে, তাই তো? আচ্ছা, ওকে, যাই হোক, তো আমরা তো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। সুতরাং আপনারা ইচ্ছা করলে বাংলা নাম দিয়ে বা ইংলিশ নাম দিয়ে, ইংলিশ বা বাংলা বা ফ্রেঞ্চ বা যে কোনো নাম দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনাদের ডিজিটাল ভূতে যে একজন পাঠিয়েছেন, তো যেই নামটা বেস্ট হবে সেই নামটাতে আমরা জিবরান ভাই তাকে হচ্ছে পুরস্কৃত করবে। আমরা এখনই একটা ঘোষণা দিয়ে দিবেন, আজকে যেহেতু অলরেডি 1:30 উপরে বাজে। আই থিঙ্ক জিবরান ডার্টি ডেথ উইন্স টুডে, তাই না? ওকে, হ্যাঁ, ডার্টি ডেথ কিন্তু Dirty Death- আমি ইচ্ছা করছি একটা ব্যান্ড খুলে ফেলতে, ডার্টি ডেথ আর হ্যাঁ ভূত মিনিস্টার। ভূত মিনিস্টার। হ্যাঁ, আমরা দুজনকেই প্রাইজ। হ্যাঁ, সেটা হতে পারে। প্রাইসটা হচ্ছে যে জিবরান সাকিব ডোন্ট আচ্ছা, জিবরান ওদের আব্বাকে হ্যালো বলবে এখন, বলো। হ্যালো ড্যাডি, এটাই প্রাইস। ওকে, আরেকবার বলো, দুজন ছিল তো। হ্যালো ড্যাডি, তোর তো আঙ্কেল। আসসালামু আলাইকুম। আমার মতো করে দিই। আসসালামু আলাইকুম, ইউ আর ডুইং গুড টাইম, ইওর সান ইজ আপ। এত রাত্রে ভূতে ফিল্ম শুটছে, কাল যদি এক্সাম থাকে, সরি। There you go, fans. Fine, জিবরান চমৎকার। আপনাদের প্রাইজ দিয়ে দিয়েছে ডার্টি ডেথ এবং ভূত মিনিস্টারকে। আজকে ভালো হয়েছে। এবং
এবার নেক্সট উইকের প্রাইস কিন্তু এটা হবে না, অন্য কিছু অন্য কিছু হবে এবং আমরা তখন আরো বেশি মানে কি বলবো যে কিছু একটা দেওয়ার চেষ্টা করবো যে আপনার কাছে পৌঁছানো যায় বা এরকম কিছু একটা, আমরা ইচ্ছা করে তাকে ডেকেও নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ Yeah, sure, why not? Alright. That'll be nice. ডেফিনেটলি যাই হোক, এখন আপনার টু দ্য রেস্কিউ ওকে, সো আমরা এদিক থেকে আসি না, মাঝখানে একটা ঘটনা শুনে আসি, খুব ছোট্ট, যেহেতু একদম হাতে সময় নেই। আপনি একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন, সেটা ক্যাডেট কলেজ ছিল তাই না? ক্যাডেট কলেজে পড়াশোনা করতেন এবং ক্যাডেট কলেজে কিছু ঘটনা আছে, যে ঘটনাটা আমি একটু বলি যে আপনার ওইখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনাদের ইয়ারের কোন একটা ইয়ারের একজন, এটা কি জি, এটা আমাদের যে সিনিয়র, উনি 2006 বা 2007 এ ছিলেন। 7 সেই ইয়ারে একজন মারা যান এবং জি। মারা যাবার পরে যেটা মারা গিয়েছিলেন কি কারণে? জি, মারা গিয়েছেন, ওনার লোড ছিল আর ওখানে মানে উনি সাথে পড়াশোনার লোড নিতে করতে পারতেন না, পারতেন সেটাই মানে লোড, রাইট। তো এই উনি ফার্স্ট ভদ্রলোককে ইয়ারে ছিলেন, ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলেন এবং উনি ওই পড়াশোনার লোড বা যা চাপটা যা থাকে চাপ নিতে পারেননি এবং এই কারণে ওনার অ্যাজমার প্রবলেম ছিল, এই কারণে উনি মারা গেছেন। ওকে, সো তাকে আপনারা আবার দেখেছিলেন, রাইট? জি জি, বলুন মানে কোন জায়গায় দেখেছিলেন? ফার্স্টে সে আমরা যখন আমি 2000 আমি তসলিম, হুম, আমি 2010 এর দিকে 9 থেকে 10 এর দিকে ওখানে পড়তে যাই। তো আমাদের ওখানে আমরা একদম বাঙালি- লাস্টেরটা বলবেন যেখানে আপনারা জি, মানে জি। ওনাকে দেখলেন ওই বাঙালি 15 জন ছিলাম। তো ছুটির সময় বাকি কান্ট্রির ছেলেরা চলে যেত আর আমরা শুধু বাঙালিরা থাকতাম। তো আমরা যেহেতু জুনিয়র এন্ট্রি ছিলাম, হুম, হুম। তো ওখানে এটা আমরা- কোন দেশের ঘটনা বলছেন আপনি? যে ওটা পাকিস্তানে ছিল। পাকিস্তানের ঘটনা, ওকে ফাইন। জি, তো ওখানে আমরা ক্যাডেট কলেজে তো অনেক কাজ টাজ করতে হয়, তো ওখান দিয়ে সব কাজটা শেষ করে আমরা হ্যাঁ, তখন ছিল সন্ধ্যা। তো সন্ধ্যার দিকে আমরা ঘুমিয়ে যাই। তো কাজ শেষ করে তখন যখন আমরা জেগে উঠি তখন ছিল ডিনার টাইম। হুম। তো আমাদেরকে ভাইরা, যেহেতু আমরা জুনিয়র এন্ট্রি ছিলাম, তো আমাদেরকে কয়েকবার ডেকেই তারা চলে যায় হুম। ডিনার করতে। এবং এই মাঝখান দিয়ে আমরা ঘুম থেকে জেগে উঠি, জেগে উঠে কিছুক্ষণ পর দেখতে পাই যে আমাদের যে রুমটা, স্পেসিফিক রুমে ছিলাম, তো ওখানে একজন আমাদের ওয়ার্কআউট করে যে ড্রেসটা পরে লিভ আউট করে, তো সেই ড্রেস পরে একজন, সেই দিনটা ছিল হচ্ছে ক্যারেটদের বের হয়ে যাওয়া দিন। হুম, তো সেই ড্রেস পরে একজন দেখি যে আমাদের ড্রমে আসে। হুম। তো এসে উনি আমাদেরকে বিভিন্ন কথা বলে এবং ওনার নাম টাম এক্সেট্রা বলে। তো কিন্তু উনি কোন এন্ট্রি ছিল বা কেমনে এসেছে এটা আমরা ঠিকমতো জানতে পারিনি। হুম। তো উনি এসে আমাদেরকে এই ক্যারেট কলেজের সম্বন্ধে বিভিন্ন কাহিনী এবং আমাদের থাকার এবং সেটেলমেন্ট ভালোভাবে থাকার এসব কাহিনী বলতে থাকে। তো আমরাও শুনি এবং সে ওনার সাথে কিছুক্ষণ ভালোভাবে কথা হয় এবং তিনি একটি কথা বারবার উল্লেখ করছিলেন যে শাস্তি এবং সেখানে লোড কথা এবং জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করার কথা এবং কাউকে লোড দেওয়া যাবে না বেশি। লোড দেওয়া যাবে না এবং হ্যাম্পার না করার কথা। তো এটা আমরা বারবার শুনছিলাম এবং ওনাকেও বলছিলাম যে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমরা যতবারই সিনিয়রদের ডাকার কথা বলছিলাম উনি ততবার ইগনোর করছিলেন এবং আমরা তো ওখান থেকে আমাদেরকে আসার জন্য আমাদের মোবাইলে সিনিয়ররা ফোন দিচ্ছিল যে ডিনার করতে আসো, সময় ওভার হয়ে যাচ্ছে ওখানে। তো আমরা ওনাকে বলছিলাম যে চলেন আপনি আমাদের সাথে চলেন, আপনার সিনিয়রদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো, কিন্তু উনি যেতে চাচ্ছিলেন না এবং আমাদেরকে বারবার এক কথা বলছেন এবং আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে চলে গেলেন। কিন্তু আমরা কোনোভাবে জানতে পারলাম না যে উনি কোথা থেকে এসেছেন এবং সেখানে কোনো ক্যারেট থাকার কথা না। তো আমরা এরকম ব্যাপারটা ইগনোর করে আমরা উপরে চলে যাই ডিনার করার জন্য এবং সিনিয়র দিকে গিয়ে বলি যে এরকম একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনি এরকম বলছেন এবং এরকম ড্রেসও পরা ছিলেন। তো তখন তিনি বললেন যে এখান থেকে কেউ থাকার কথা না, কারণ ওরা সিনিয়র মোস্ট এবং ওনাদের কাছে সব ইনফরমেশন থাকে। তো এবং বুক আউটে সবার সাইন দেওয়া আছে। কিন্তু তারপর সবশেষে বললাম যে তার শেপও দিলাম এবং তাকে আমরা যেহেতু চিনি না এবং জুনিয়র মোস্টার ক্যাডদেরকে বেশিরভাগ চিনে থাকে, কিন্তু আমরা চিনি না এবং ওনার শেপ দিলাম। তখন আমাদের ভিতর একজন সিনিয়র মোস্ট ভাই ছিলেন, উনি অ্যাপয়েন্টমেন্ট হলেছিলেন। তো উনি গিয়ে ওনার ডর্মের থেকে কিন্তু ওনার হাউসের ড্রম বন্ধ ছিল, উনি ওখান থেকে গ্লাস ভেঙে ওনার ড্রমের থেকে এক ম্যাগাজিন আছে যেটা প্রতি ক্যাডেটরা পায়, আমরা তখন পাইনি। তো ওখানে ওই ভাইয়ের পিকচারগুলো দেখা ছিল এবং তার নামে অনেকগুলো আর্টিকেল লেখা ছিল, মেজ পিস ইন সোল, এরকম অনেকগুলো লেখা ছিল। তো উনি
তখন ওইটাই আমাদেরকে এনে দেখে বললেন যে এটাই নাকি। তখন আমি আর আমার যে এন্ট্রিমেট ছিল আমরা বললাম যে হ্যাঁ এটাই, এবং ওখানে ওনার অ্যাওয়ার্ড যখন নিচ্ছিল তখন একটা ড্রেসও পরা ছিল, ওইটাই উনি পরে এসেছিলেন, যেটা আমাদের ওয়াকিং আউট নামে পরিচিত। তো বললাম যে এটাই, কিন্তু উনি বলে যে উনি তো এর 2 বছর আগে প্রায় মারা গিয়েছেন, এটা কিন্তু হতে পারে না, এরকম ওনার এরকম প্রবলেম ছিল এই কারণে। আমি আচ্ছা, বলি এখানে তো দেখা তো হলোই, জাস্ট লাস্টে এই জিনিসটাই মানে বলার জন্যই আর কি ঘটনাটা শুনলাম, সেটা হচ্ছে যে উনি যেভাবে মারা গিয়েছিলেন সেভাবে যেন ওভারলোড না দেওয়া হয়, Overload না দেওয়া এবং মানে কেউ কাউকে যেন অতিরিক্ত চাপ না দেওয়া হয়, জি। এবং সবাই যেন সবার সাথে ভালো ব্যবহার করে, এটাই উনি বলতে এসেছিলেন এবং আপনাদেরকে বলে গেছেন। আমরা আবারও যেহেতু একটু মানে হাসি ঠাট্টা হলো, আবার একটু ঘটনায় চলে যাই। আর আমাদের সাথে আছেন যিনি, আপনার নামটা বলবেন। আমার নাম সাইফ, আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে। আমার ঘটনাটা হচ্ছে 2009 জানুয়ারির দিকে, তখন খুব শীত। ইউনিভার্সিটিতে মানে স্প্রিং যে সেমিস্টারটা, ফল সেমিস্টার, স্প্রিং সেমিস্টারটা শুরুর আগে যে ভ্যাকেশন, ওই ভ্যাকেশনে আমি গ্রামের বাড়ি গেছিলাম। আর আমার বাবা মা বছরে 6 মাসই হচ্ছে গ্রামের বাড়িতে থাকে আর কি। তো ওই অকেশনে আমি গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো আনফর্চুনেটলি কোনো একটা কারণে আমাদের পৌঁছাতে দেরি হয়, রাত হয়। তো আমাদের মানে মেইন গ্রামের বাড়ি পৌঁছাতে হলে নদী পার হয়ে তারপর হচ্ছে আমাদের গ্রামে প্রায় 5 মিনিট রাস্তা যেতে হয়। আর 8টার পরে সবাই ঘুমিয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, তো কোনো রিক্সা পাওয়া যায় না, ওকে। হেঁটে যেতে হয়। তো পৌঁছাতে অলরেডি 9টা বেজে গেছে। তো আমি বাস থেকে নেমে চিন্তা করলাম কি করবো। আমার ফুপুর বাড়ি এখান থেকে একটু কাছে ছিল, রিক্সা ভাড়া হচ্ছে 10 টাকা বা এরকম। তো এখান থেকে আমি আমার ফুপুর বাড়ি যাই। 9টা বাজে, যেহেতু সবাই ঘুমিয়ে গিয়েছিল। তো খাবার দাবার নেওয়ার পরে আমার ফুফাতো ভাই যে ছিল, জাকির ভাই, উনি আমাকে একটা টর্চ লাইট দিল, যে আমাদের এখানে তো অনেক লোডশেডিং হয় গ্রাম দেশে। লোডশেডিং হওয়ার কারণে উনি আমাকে লাইটে দিয়ে বলে তুমি শুয়ে পড়ো, আর রাত্রে যদি কোনো বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তুমি অবশ্যই আমাকে কল করবা। তো ঠিক 2টা বা 2:30টার দিকে আনুমানিক হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম যে আমার ভাইয়া শীতের ভিতরে খালি গায়ে দরজা খুলে উঠানের দিকে চলে গেল। আর উঠানের ঠিক মানে ডান পাশে হচ্ছে গোসলখানা, পাশে চাপকল একটা আর কি। তো আমি যখন দেখলাম যে ভাইয়া উঠলো, ভাইয়া স্মোকিং করতো, আমারও এরকম মানে মাঝে মাঝে করার অভ্যাস আছে। আচ্ছা, তো যে কারণে আমিও চিন্তা করলাম যে ভাই যদি স্মোকিং করে ওই যে জীবন ভাই আস্তে করে বলছে মিথ্যা কথা, মিথ্যা নাকি? না, মিথ্যা না, মিথ্যা না, মানে মাঝে 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 ওকে শোনা। সব সময় না, তো ভাইয়া যখন 5 মিনিট পর পর মাঝে 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 স্টোরি নষ্ট না। হ্যাঁ, তো যখন মানে ভাইয়া বের হলো, রাত্রে গোসল করার শব্দ আসছিল, কল চাপার শব্দ, গোসল করার শব্দ আসছিল। তো হঠাৎ করে আমি যখন পানি খেলাম, টর্চ লাইটটা নিয়ে চিন্তা করলাম যে ভাই যদি গোসল করে বের হয় তো আমি ভাইয়ের সাথে স্মোকিং করবো বা এই ধরনের কথাবার্তা তখন বললাম। কয়টা বাজে? তখন আনুমানিক 2:30 বাজে, রাত্রে? হ্যাঁ রাত। আর শীতের রাত, কুয়াশা পড়েছে অনেক। তো গোসল করার অনেকক্ষণ পরে দেখলাম বাথরুমে কোনো শব্দ নেই, কোনো সাউন্ড নেই। হঠাৎ করে আমি টর্চ লাইটটা জ্বাললাম যে ভাইয়া গোসল করলে তো হয়তো বাথরুম দিয়ে বের হবে, কিন্তু বাথরুম দিয়ে বের হচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে দেখলাম যে বাথরুমের দরজা খোলা, এবং মানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটাই যে বাথরুমটা শুকনা ছিল। কোনো মানুষ যে যদি 5-6 ঘন্টা বাথরুমে না যায়, পুরো বাথরুম শুকনা থাকে, এরকম শুকনাই ছিল, কোনো ইয়ে ছিল না। হঠাৎ করে আমি যখন ওইখান থেকে মানে একটু ভয় লাগার ব্যাপার, কারণ এইসব ধরনের মানে জিনিসটা কখনো লাইফে ফেস করিনি, একদম প্রথম ছিল ব্যাপারটা। তো যখন ঘুরলাম একটু পিছনে, দেখলাম যে আমাদের যে বাড়িটা হচ্ছে 1 বিঘা জায়গার উপর একটা বাড়ি, সামনে হচ্ছে অনেক গাছপালা, মাঝখানে বাড়ির পিছনে একটা পুকুর। তো উঠানের একটু পশ্চিম সাইডে দেখলাম যে ভাইয়া দাঁড়া আছে, চুল ভিজা, খালি গায়ে দাঁড়া আছে শীতের ভিতরে। তো আমি বললাম ভাই আপনি কি ম্যাড হয়ে গেছেন নাকি, আপনি এই খালি শীতের ভিতরে খালি গায়ে দাঁড়া আছেন? উনি কোনো কথা বলতেছে না। আমি প্রায় 4-5 বার ভাই ভাই করে ডাকার পরে একটা মোটা একটা ভারী কণ্ঠ আর কি, ভারী কণ্ঠে আমাকে বলতেছে যে এখানে কি করে, ভিতরে যা। মানে যে ভাইয়া আমি ভিতরে যাবো, আপনি কি করবেন রাত্রে খালি গায়ে, আপনার তো ঠান্ডা লেগে যাবে বা অসুস্থ হয়ে যাবেন, বেশি কথা বলিস না, ভিতরে যা, আমি আসবো না। তো এই কথা বলার পরে আমি যখন ঘরে মানে ঢুকবো, দরজা লাগানোর সময়, যখন দরজাটা খোলা ছিল আর কি, তো দরজাটা লাগানোর সময় একটা হিজল গাছ আছে আমাদের, ওই যে বললাম যে সামনে অনেকগুলো গাছ আছে, তো উঠানের সামনে একটা হিজল গাছ আছে। হিজল গাছের উপরে দেখলাম যে কুয়াশার কারণে স্পষ্ট ছিল, দেখা যাচ্ছিল না আসলে জিনিসটা কি। পরে দেখতে পেলাম যে সাদা শাড়ি পরা এরকম সামথিং আর কি একটা, এরকম আমার দিকে ফেস করে তাকিয়ে আছে। তো আমি এইসব জিনিস যখন কখনো মানে ফেস করিনি, চেহারাটা স্পষ্ট ছিল কুয়াশার কারণে। তো এই জিনিসটা দেখার পরে খুবই ভয় পেয়েছি। ভয় পাওয়ার পরে দরজা লাগে আমি সরাসরি ফুপুর রুমে চলে যাই এবং ফুপুকে ঘটনাটা বলি, এবং তখন মানে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। পরের দিন সকালবেলা পাশেই মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে আনা হলো, ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করলো ঘটনাটা, এবং উনি জানি কি করলো একটা ধ্যানের মতো। তারপরে উনি বললো যে এটা বাড়িতে অনেক আগে থেকে ছিল এবং এখনো থাকে, এটা কারো কোনো ক্ষতি করে না, তবে আননোন কোনো মানে মেম্বার আসলে বা মেহমান আসলে একটু
জ্বালাতন করার চিন্তা ভাবনা করে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে আমার ফুপুরে যে বাড়িটা কিনেছে এটা কিনেছে 3 বছর আগে একটা হিন্দু লোকের কাছ থেকে। 1 বিঘা জমি উনি মাত্র 40,000 টাকা বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে আর কি। তো এটাই ছিল আর কি ব্যাপারটা। So, তোমার ভাই কই ছিল? আমার ভাইকে পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম, ভাই তাঙ্কি তখন ঘুমিয়েছিল এবং ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললাম এর তো কোনো কারণই হয় না, কারণ অহৈতুক কারণ আমি রাত্রেবেলা শীতের ভিতরে খালি ভাই গায়ে কি অন্য গোসল- রুমে ছিল? হ্যাঁ ভাই অন্য রুমে ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা শাকিব ভাই, আমি একটা জিনিস বুঝি না, মানে এই জিনিসটা হচ্ছে কি যে অনেকে ঘটনা বলেন, অনেকে ঘটনা বলার সময় দেখা যায় কি যে মানে অনেক ঘটনার সময় এরকম মনে হয় যে ভয় পাচ্ছেন না, ঠিক মানে ঠিক ভয় দেখানোর মতো না, মানে যেন হচ্ছে কেউ জাস্ট সামনে এসে দেখালো যে আমাদের অস্তিত্ব আছে। তার মানে কি এরা জানাতে চায় যে আমাদের অস্তিত্ব আছে বা এরকম কিছু, নাকি আসলে ভয় দেখানোর জন্য আসে আমরা মানে এটা কারণ আমি জানি না, মানে আমি এটা প্রায় আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করেছি, যেমন তোমাকে বলেছিলাম আগে, আমি আর জিবরানি বলেছিলাম না যে উই ফিল যে actually মানে আমার মনে হয় যে যখন একটা প্রেজেন্স আমাদের সামনে আসে, ধরে নিই যে এরকম কিছুটা আছে, সো ধরো তোমার সামনে আসলো, সো ইন অর্ডার টু কমিউনিকেট উইথ ইউ, তোমাকে ভয় দেখালেও কমিউনিকেশন, ভয় না দেখালেও কমিউনিকেশন, সামনাসামনি আসলেই হ্যাঁ কমিউনিকেট করা হয়। অ্যাকচুয়ালি তোমার সামনে আসলে এটা কমিউনিকেশন। হ্যাঁ। সো সে তখন পসিবলি চেষ্টা করে যে তোমার কাছে রেলেভেন্ট কোন একটা চেহারা নিয়ে তোমার সামনে আসবে, মানে তোমার সাইকোলজির সাথে একটা মিল রেখে সে একটা ধরন নিবে। আচ্ছা, এটা আমার একটা থিওরি, এটা কোনো মতেই প্রুফ করার আমার কোনো সম্ভব না। আই থিঙ্ক দিস ইজ ওয়াই, ফর এক্সাম্পল আমরা বলি না যে অনেক সময় অনেক কিছু দেখে, ও একটা লোক দাঁড়িয়েছে, অমুক দাঁড়িয়েছে, তোমাদের আমরা ওখানে গিয়ে আমরা কিছুই পাই না, কিন্তু আমরা হয়তো গিয়ে পাই যে পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি, যে দরজা খুলে গেলো, জানলা খুলে গেলো। এখন আমার বাসা শুরু হয়েছে, আই ডোন্ট নো হোয়াই, আমার বাসা এখন শুরু হয়েছে। আমার খুব মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি যে আমার মানে প্রায় 6-7 মাস পরে আমি একটা কালকে, এবং হ্যাঁ তোমার বাসা তো অনেক দিন হয় না, খুব কিছু হয় না, এবং খুবই মজার জিনিস, এবং ব্যাপারটা খুব সিনেম্যাটিক ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার ঘরের ব্যাপারটা হচ্ছে যে এই পর্দাটা সরিয়ে দিলে দরজাটা দেখা যায়, আবার পর্দা টেনে দিলে দরজাটা দেখা যায় না। তো পর্দাটা সরিয়ে দিয়েছি, পর্দা সরিয়ে দিলে তখন আবার দেখা যায় যে এদিকে জানালাটা বন্ধ হয়ে যায়। আমার চোখের সামনে আমি একদম স্টিল, এখন আমার মানে চোখে ভাসছে এটা, আমার কেমন যেন একটু অস্বস্তি লাগছিল, এবং একটু পরে আমি ফট করে খেয়াল করলাম যে জাস্ট ছিটকানিটা একদম আমার চোখের সামনে পট করে একটা শব্দ করে নেমে গেল, মানে একা খুলে গেল ছিটকানিটা একদম। আমি সঙ্গে সঙ্গে আবার দৌড়িয়ে গিয়ে লাগিয়ে আবার ট্রাই করলাম যে কোনোভাবে ধাক্কা দিলে বা অন্য কোনোভাবে খোলে কিনা, না খোলেনি। এবং আমি ভাবলাম কি আছে, তার মানে লাগানোর সময় কোনো গন্ডগোল ছিল, ভালো করে লাগাই দিছি। এবং পরের দিন সকালবেলা যখন আবার ঘুম থেকে উঠেছি, তখন আবার দেখছি ছিটকানিটা ভাবে খুলছে, এবং মানে বাতাসে দরজাটা ধাক্কাতে যে শব্দটা হয়েছে, সেই শব্দেই আমি আসলে ঘুম ভেঙে জেগে উঠছি। খুবই অদ্ভুত ব্যাপার। Finally, they're back. না, আমার ফাইনালি কালকে হচ্ছে আমার বাসায়, জীবনে হয়নি। আমি আমার বাসায় আছি প্রায় 6 years, I've been here, এটা নতুন বাসায়, আচ্ছা। আব্বা ফ্ল্যাট কিনেছিল 6 বছর আগে। So হ্যাঁ, রাত 1:30 বাজে, whatever, 1:30 বাজে, তো আমি ইউজুয়ালি রাতের টিভি অন থাকে, প্লাস আমি কমিক পড়ি বা লেখালেখি করি, সব করি, এরকম করছি। তো আমার রুমেই টয়লেট আছে, সো টয়লেটের দরজাটা ভিড়ানো থাকে, লাগানো থাকে, আচ্ছা, ভিড়ানো ছিল। And 6 years have been there, this has never happened. মানে আমার এসি সবসময় চলে, ফ্যান চলছে, মানে এটা হলো অনেকবারই হওয়ার কথা। এক্স্যাক্টলি। পুরো হরর মুভি স্টাইলে ক্যাচ করে ভিড়ানোই ছিল, ভিড়ানো থেকে ক্যাচ করে আওয়াজ করে খুলে গেল। ওই আওয়াজ আমি হয়তো খেয়াল করি, খুলি যখন তখন তো ধম করে খুলে ঢুকে। নিজের রুমে টয়লেট, তো আই ডোন্ট ইভেন ক্লোজ দ্য ডোর, কারণ আমার দরজা মানে রুমের দরজা লাগানো থাকে। রাইট। এবং আমি দেখে আমি বললাম যে খুব সুন্দর হয়েছে, তুমি যাও। মানে আমার কাছে খুব অদ্ভুত লাগছে কি, একদম মানে জাস্ট লম্বালম্বি ভাবে জিনিসটা নামলো, মানে ছিটকানিটা মনে হচ্ছে কেউ যে হাত ধরে দিয়ে টান দিয়ে নামালো, এরকম একটা, মানে ঠিক হরর মুভিতে যেরকম হয় না এটা, এবং দিনের বেলায়। না, আমার উপর এই থ্যাঙ্কস টু ভূতিস আর থ্যাঙ্কস টু জিবরানের উপরে তো পুরো একটা দল বাহিনী আছে একটা, থ্যাঙ্কস টু দিস থিংস আমার উপরে আই থিঙ্ক ওদের টেনশন আসছে। থ্যাঙ্কস টু ভূতিস, বিকজ আমি দেখছি আমার আশেপাশে a lot of bad things are happening, এবং আপনি বিলিভার হতে শুরু করছেন তাহলে। না, বিলিভ, আই ওয়াজ নেভার আ ডিসবিলিভার, বাট এগুলো আমি মনে করি যে পাত্তা যত দাঁতে যত ভালো। এখন সত্যি না, মানে কোনটা ভালো আমি জানি। But you know something funny? কালকে রাত্রে আমি ধানমন্ডিতে, I just moved there, so my flatmate আমি বসে আছি, ও টিভি দেখছে, আমি জাস্ট চেক করছি ব্রাউজারে। I close the door, ও এসে ক্লোজ করছে, ইয়েতে হঠাৎ দিয়ে পুরো দরজা খোলা, নো আওয়াজ, নো নাথিং, আর ওটা আওয়াজ হয় দরজা খোলা। এখন আমার মনে আসছে আমি দুবার বন্ধ করার পরে আমি বলছি, ডিড ইউ জাস্ট ক্লোজ দ্য ডোর? হ্যাঁ, একটু আগে, 10 মিনিট আগে। জাস্ট ওপেন, ওয়াইড ওপেন। তারপর আবার যখন এসি ছাড়া তো আবার যে বন্ধ করছি আমি, দুবার করে বলতে পাত্তা দিইনি আর কি। আর আমার বাসার উপরে তো কাণ্ড কারখানার রেজা এসে বলে গেছে, একদম টিভি চ্যানেল চেঞ্জিং, সো ওটাই।
এইসব জিনিসপত্র না অত আমার কাছে এখন তো অ্যামেজিং লাগে না। রিসেন্টলি আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম ভুলে গেছি, মানে আই স্টিল রিডিং ইট। স্টিভেন হকিং আছে না, স্টিভেন হকিং একটা বই, দ্য গ্র্যান্ড ডিজাইন, ইটস অ্যাবাউট ইউনিভার্সাল থিওরিজ এন্ড হোয়াট নট, অনেক আতলামি। তো পড়ছি এবং কিছু বুঝছি না, বা দুটি হচ্ছে, পড়তেছি বুঝতেছি না। বাট ওখানে একটা জিনিস পড়লাম এবং জিনিসটা আমার এত অদ্ভুত লাগছে যে, মানে যখন ধরো একটা ডার্ক রুম, তোমার টর্চ জ্বালানো, রাইট? সো তুমি ধরো এই প্রান্ত থেকে ও প্রান্তে টর্চটা জ্বালানো, মানে টর্চটা ওইদিকে তাক করে জ্বালানো। সো টর্চের আলোটা তো কনসেন্ট্রেটেড হয়ে একটা জায়গায় বাড়ি খায়, রাইট? এমনি ছড়িয়ে যায়, বাট একটা জায়গায় কনসেন্ট্রেটেড বাড়ি খায়। সো এটার মানে কি? মানে হচ্ছে লাইট পার্টিকেলস, যেটাকে ফোটনস বলা হয়, ফোটনস গুলো তোমার টর্চ থেকে বের হয়ে ওখানে বাউন্স করলো, বাউন্স করে আবার তোমার চোখে ফেরত আসছে, রাইট? চোখে ফেরত আসছে, ওটা প্রসেস করে তুমি দেখছো যে ওয়াল বা আলোকিত ওয়াল, যে কারণে আকাশের দিকে টর্চ মারলে দেখা যায় নাকি, রাইট? সো এখন আমি বললাম যে অ্যাপারেন্টলি তুমি যখনই লাইট, বেসিক্যালি মলিকিউলস বা পার্টিকলস, তুমি ধরো ওয়ালের দিকে টর্চ তাক করলা, সো পার্টিকেল তো ওখানে বাড়ি খাবে। সো আমরা অটোমেটিকলি চিন্তা করবো পার্টিকেল সরে যাবে, স্ট্রেট লাইনে যাবে, ডেফিনেটলি, যে একটা এভাবে যাবে, একটা এভাবে যাবে, মানে ছড়িয়ে আছে যেভাবে ওভাবে স্ট্রেট যাচ্ছে। আসলে কিন্তু স্ট্রেট যায় না। আচ্ছা, এটা এখন কোয়ান্টাম ফিজিসিস্টদের থিওরি হচ্ছে যে একটা পার্টিকেলের যত পসিবল ওয়ে আছে ওইখানে যাবার, সে সাইমultaneously সবগুলো ওয়ে দিয়ে ওখানে যায়। সেটা আমি জানতাম না, মানে জানতাম না, এবং আমার এসব ভজং মনে হচ্ছে যে ও নিজেও আবার পরে লিখছে যে এগুলো শুনে হয়তো মনে হয় যে আমি এগুলো বানায় বলতেছি, চাওয়াবাজি, আসলে চাওয়াবাজি না। আমিও কখনো বিশ্বাস করতে পারছি না। আমার একটা কমন থিওরি আছে যে ভূত আসলে কি, বা জিন আসলে কি, জিন আর ভূত হচ্ছে যে আমরা যখন ঘুমানোর পরে তো আমাদের সাবকনশিয়াস একটা লেভেলে চলে যায়। সো হয়তো আমাদের সাইকিটা ঘুমের মধ্যে হয়তো আরেক জায়গায় ভূত হিসেবে নিজেকে ইয়ে করে। ওকে, প্রজেক্ট। তুমি যখন ঘুমাচ্ছ, তুমি হয়তো দেখছো স্বপ্নে অনেক কিছু হচ্ছে, এগুলো মনে তো থাকে না। সো মেবি তখন তোমার ওই মেন্টাল প্রজেকশন বা একটা সাইকিক কোথাও গিয়ে এই কাণ্ড কারখানাগুলো করছে, আবার তুমি যখন যে করছো ধরো ফেরত চলে আসছে, রাইট? কোয়ান্টাম এই থিওরি পড়ার পরে আমি তো হতেই পারে, মানে বুঝতেছো, মানে লিটারালি বলছে যে একটা পার্টিকেল হয়তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে স্ট্রেট যাবে, কিন্তু আরেকটা মানে না, ওই পার্টিকেলটাই সাইমultaneously আবার হয়তো অ্যালফা সেঞ্চুরি অথবা সূর্য ঘুরে ওখানে যাবে, আমার কাছে এটাই মানে অদ্ভুত লাগে, চাঁদ ঘুরে এসে ওয়ালে হয়ে যাবে। মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমি বললাম যে আমি এটা জানতাম না, এবং কি ভয়াবহ মানে ঘটনা ঘটতে পারে এটার জন্য। আই মাইট বি রং, আমি এটা ভালো, আমি যে বললাম যে আমি পড়ছি বুঝছি না এই অবস্থায় আছি। যদি কেউ ভালো করে বুঝেন, ওয়েলকাম টু রাইট, পড়তে হতো এইগুলা পড়ার পরে আমি এটা কি পুরো ভৌতিক ব্যাপার স্যাপার, মানে হোয়াট ইজ দিস? আমি এটা টর্চ জানালাম, একটা পার্টিকেল নাকি যাওয়ার যতগুলা ওয়ে আছে সবগুলো ওয়ে ঘুরে আসতে চায় না, আসে। মানে তুমি বাসা থেকে লালমাটিয়া থেকে তুমি আসবে এখানে রেডিও ফুর্তি অফিসে, তুমি সাইমultaneously যতগুলা রাস্তা দিয়ে আসা যায় সবগুলো রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছে। আমি এত বড় পাগল না, একই টাইমে। Can you imagine? But does it split? No, it doesn't split. I don't know. But if it reaches there, then I don't know. ঘুরবে কেন? I don't know. না, ঘুরে যাবে, একটা যাবে স্ট্রেট, একটা যাবে চাঁদকে ঘুরে, একটা অ্যালফা সেঞ্চুরি। Oh, but different particles, different. যেহেতু it's one particle. এটা আসলে one particle এবং simultaneously. How can it if it doesn't split, it has to split up same time. স্প্লিট করলে তো এক্সপ্লোশন হবে ভাই। না, ওটা না, আমার জিনিস হচ্ছে ওখানে if it goes, একটা তো যে পৌঁছাচ্ছে, তারপর ওটা আবার ঘুরে আসছে, তারপর one particle simultaneously does all this. কোয়ান্টাম লেভেলের টাইম আমরা যে লেভেলে দেখি, হ্যাঁ, ওটা obviously doesn't exist. এবং এই কোয়ান্টাম লেভেলের এই ব্যাপার স্যাপার গুলো মানে খুবই গোলমেল, এবং মানে যারা বোঝে তাদের কাছে শুনতে খুব মজা লাগে। আসলে সত্যি কথা বলতে শুনতে খুবই মজা লাগে। সো আজকে কি আমরা শেষ করবো নাকি? হ্যাঁ, আমি আরো কোয়ান্টাম থিওরি নিয়ে আসবো।